আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে কথা বলবো কস্ট অ্যাকাউন্টিং নিয়ে। আপনারা জানেন যে কস্ট অ্যাকাউন্টিং এ আগে ছিল রিটেন সিলেবাস ছিল 50 মার্ক, বর্তমানে আছে 25 মার্কস। কেমন? আর আমরা বলছি যে হিসাব বিচিত্রা থেকে কস্ট অ্যাকাউন্টিং আর ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং কাভার দিবে, বেশিরভাগ অংশ কাভার দিবে। তো আপনাদের কস্ট অ্যাকাউন্টিং কিন্তু কিছু ম্যাথ থাকবে। তো যারা ম্যাথের ফর্মুলা আমি আগে বলে দিচ্ছি, ম্যাথের ফর্মুলা শুধু রিডিং দিবেন। কেমন? রিডিং দেওয়ার পরে আপনি মুখস্থ করতে যাবেন না, ম্যাথ প্র্যাকটিস করবেন। তাহলে অটোমেটিক্যালি দেখবেন যে মাথায় ঢুকে গেছে। এক, দুই নম্বর হলো যে আপনাদের যেহেতু ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, সেই হিসাবে আপনাদের ম্যাথ গুলা অত লম্বা দিবে না। প্রশ্নের মধ্যে দেখবেন যে কিছু ম্যাথ আছে অনেক লম্বা, যেগুলো অ্যাডমিশন টেস্টে আসছে। তো সেই ম্যাথ গুলা পরীক্ষায়, যেহেতু অ্যাডমিশন টেস্টে ক্যালকুলেটর নেওয়া যায় এবং সাইন্টিফিক ক্যালকুলেটর নেওয়া যায়, তো সেক্ষেত্রে আপনাদের তো একেবারে এলাও না। তো প্রশ্ন করতে আশা করি বিষয়টা মাথায় রাখবেন। 3 নম্বর বিষয় হলো যে আপনারা প্রশ্ন করেন যে প্রায় যে আমরা ইংলিশ ভার্সন হবে কিনা। প্রশ্ন এটা আমার কাছে কতবার যে প্রশ্ন করছে অনেকে। তো এই প্রশ্ন আমি আপনাদেরকে বারবার বলছি যে এই র্যাপস যে বইটা আছে আপনাদের কাছে, র্যাপস, এই বইটা থেকে এখন যেহেতু সিলেবাস আপনার আমাদের প্রায় শেষের দিকে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং আমরা শেষ করে ফেলছি। তো আপনারা সিলেবাসের মধ্যে যে টপিকটা আছে, অর্থাৎ পেছনে দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটির প্রশ্নগুলো দেওয়া আছে বাংলা এবং ইংলিশে। তো আপনি যেহেতু পড়া আছে এখন একটু অন্তত 5-7 বছর প্রশ্ন একদিন বসে 3 ঘন্টার মধ্যে 10 বছরের প্রশ্নগুলো ইংলিশ সহ একটু দেখে ফেলেন, তাইলে আপনার ভয়টা কেটে গেল। আপনার আর চিন্তা করতে হবে না বাংলা দিবে না ইংরেজি দিবে। কেমন? এই হলো সলিউশন। আজকে আমরা এখন আমাদের টপিকে চলে যাই। আমরা বরাবরই আমাদের আগে সিলেবাসটা আলোচনা করি, সিলেবাসের যে টপিক, তারপরে এই আলোকে যে বিগত বছরের যে এমসিকিউ প্রশ্ন পরীক্ষা আসছে আমরা সেগুলো আলোচনা করব। এবং এখান থেকে প্রচুর পরিমাণ ম্যাথ আসছে। আহ, অনেক, আমার মনে হয় 200-300 পরিমাণ প্রশ্ন আছে পরীক্ষার হলে, যেগুলো আসছে আর কি। তো আপনারা, আমি একটু পরে প্রথমে এই পিডিএফটা টপিক গুলো আলোচনা করব, তারপরে আমরা এমসিকিউ প্র্যাকটিস দিব এবং দুইটা শিটে আমি পিডিএফটা আপনাদেরকে গ্রুপে দিয়ে দিব। কেমন? আচ্ছা, এখানে সিলেবাসে বলা আছে অ্যাকাউন্টিং ফর ম্যাটেরিয়ালস, লেবার এন্ড ওভারহেড, অর্থাৎ অ্যাকাউন্টিং ফর লেবার, অ্যাকাউন্টিং ফর ম্যাটেরিয়ালস, অ্যাকাউন্টিং ফর লেবার এন্ড অ্যাকাউন্টিং ফর ওভারহেড। এই তিনটা জিনিস জানতে চাইছে, যে কাঁচামাল, শ্রম এবং ওভারহেড বা উপরিব্যয়। তারপরে দেখেন এখানে ম্যাটেরিয়ালস এর একটা হিস্ট্রি দেওয়া আছে। একটা প্রোডাক্ট তৈরি করতে গেলে ম্যাটেরিয়ালস লাগে 73%, লেবার কস্ট লাগে 23%, আর ওভারহেড 4%। এটা আমাদের মুখ্য বিষয় না। এখানে যে ডেফিনেশন গুলো আছে, ডেফিনেশন গুলো খুব বেশি এখানে আসবে না। এখানে আমরা একটু জাস্ট দ্রুত গতিতে এগিয়ে যাব। এখানে কাঁচামাল কাকে বলে, ডেফিনেশন অফ ম্যাটেরিয়ালস লিখিত পরীক্ষা হইলে এগুলা ভালো করে পড়তে হইতো। কাঁচামাল বলতে আমরা তো বুঝি যে উৎপাদনের সাথে জড়িত, অথবা যে কাঁচামাল প্রতিটি পণ্যের এককের উপর সরাসরি ধার্য করা হয়, সেটা হলো প্রত্যক্ষ কাঁচামাল। কেমন? ডিরেক্ট ম্যাটেরিয়াল যেটাকে আমরা বলি। অর্থাৎ যে একটা প্রোডাক্ট যখন তৈরি হয়, যেটা আমরা সরাসরি চিহ্নিত করতে পারি, সেটা হলো ডিরেক্ট ম্যাটেরিয়ালস বা ডিরেক্ট ডিরেক্ট কাঁচামাল। কেমন? যেমন আসবাবপত্র তৈরির জন্য কাঠ, হ্যাঁ, একটা আলমারির মধ্যে কাঠ আমরা অতি সহজে খুঁজে বের করতে পারি, সেটা হলো প্রত্যক্ষ কাঁচামাল। কেমন? আর পরোক্ষ যেটা, সেটা তো বোঝাই যাচ্ছে, যেটা সরাসরি খুঁজে পাওয়া যায় না। কাঁচামাল উৎপাদনের অংশ হলো প্রতিটি উৎপাদিত এককের উপর সরাসরি চার্জ করা হয় না। আচ্ছা, যেগুলো সরাসরি ডিরেক্ট ডিরেক্ট আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। আচ্ছা, কাঁচামাল ক্রয়ের বিভিন্ন পদ্ধতি আছে। কেমন? এখানে আমার বলা আছে কাঁচামাল কিভাবে ক্রয় করা হয়, ম্যাটেরিয়াল পারচেজ। এটার পদ্ধতি সমূহ অনুসরণ, নিচের পদ্ধতি অনুসরণ করা হয়। আগে আমাদের চাহিদা কত এটা নির্ধারণ করতে হবে, এরপরে চাহিদা পত্র রেডি করতে হয়, এরপরে অর্ডার করতে হয়, পরামর্শ বা অর্ডার প্রদান, কাঁচামাল প্রাপ্তি, মালগুলো পাওয়ার পরে এটা পরীক্ষা করে দেখতে হবে ঠিক মতো আসছে কিনা। কেমন? এগুলা কোনো বিষয় না। এখন কাঁচামাল ক্রয়ের জন্য ফাইবারকে ফলো করা হয়। কেমন? ফাইবার বা পঞ্চমার, রাইট টাইম, রাইট কোয়ালিটি, গুণগত মান ঠিক আছে কিনা। কেমন? যে এরকম কোয়ালিটি চাইছেন সেটা দেখতে হবে। রাইট কোয়ান্টিটি, পরিমাণটা ঠিকমতো দিছি কিনা, যে আপনি যতগুলো চাইছেন ঠিকমতো দিছি কিনা, প্রাইসের ঠিকমতো লিখছি কিনা। কেমন? মূল্য কম বেশি লিখছি কিনা। রাইট সোর্স, সঠিক উৎস থেকে আনতে পারছি কিনা, এটা এটা বলে ফাইবার। কেমন? আচ্ছা, এরপরে আসে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এটাও পরীক্ষা আসছে যে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, এটাকে বলে ইও কিউ। কেমন? ইও কিউ, ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এটা মিতব্যয়ী পরামর্শ, বা নাম থেকে আমরা ডেফিনেটটা বুঝি। মিতব্যয়ী মানে কি? যে এমন ভাবে অর্ডার করতে হবে যেন সর্বনিম্ন খরচ হয় আর কি, খরচের মাত্রা সবচেয়ে কম হয়। মিতব্যয়ী পরামর্শ পরিমাণ বলতে এমন একটি পরিমাণকে বোঝায়
যে পরিমাণে অর্ডার বা ফরমায়েশ দিলে অর্ডার খরচ, রক্ষণাবেক্ষণ খরচ, বহন খরচ সর্বনিম্ন পর্যায়ে থাকে। মূল কথা, ইকোনমি মানে হচ্ছে মিতব্যয়ী, কেমন? তাহলে ইকোনমি মানে হচ্ছে মিতব্যয়ী, মানে সর্বনিম্ন পর্যায়ে আমাদের খরচ করতে হবে। একটা অর্ডার করতে গেলে যে পদ্ধতি অবলম্বন করলে আমরা খরচ কম হবে, সেই পদ্ধতি অবলম্বন করলে সেটাকে আমরা বলি ইকোনমিক অর্ডার, কেমন? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। সেটার মধ্যে আছে কি ফরমাইশ, অর্ডার খরচ, তারপরে রক্ষণাবেক্ষণ। আপনি এমন অর্ডার করছেন আপনার স্টোর হাউস নেই, কেমন? আপনি মাল রাখতে পারতেছেন না, রক্ষণাবেক্ষণ করতে পারতেছেন না, তাইলে এটাও কিন্তু মিতব্যয়িতার মধ্যে পড়ে না, নষ্ট হয়ে যাবে। তাহলে আপনার স্টোর হাউস বা গোডাউন আছে কিনা, তারপরে পরিবহন, এমন একটা পরিবহন নিচ্ছেন আসার সময় মাল নষ্ট যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো সবগুলা মেনটেন করা হয়েছে ইওকিউ, ইওকিউ বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। এখানে কি কি বিষয় অন্তর্ভুক্ত আছে? মিতব্যয়িতা, আগারওয়াল বলছে যে সর্বাপেক্ষা মিতব্যয়ী হওয়া আর কি, এই বিষয়টা হলো মিতব্যয়ী। ফরমাইশ বা অর্ডারিং কস্ট ঠিক রাখতে হবে। অর্ডারিং কস্ট মানে আপনাকে যে মেথড গুলো অবলম্বন করতে হবে যাতে সর্বনিম্ন কস্ট হয়। তারপরে আছে কি ক্যারিং কস্ট, কেমন? ক্যারিং কস্ট মানে পরিবহন কস্ট। পরিবহন কষ্টের মধ্যে আমরা বলছি গুদাম ঘরের ভাড়া, কেমন? আপনার যদি নিজস্ব গুদাম না থাকে ভাড়া নিবেন, সেটাও মাথায় রাখতে হবে। এমন অর্ডার করছেন, দুই তিনটা গুদাম গোডাউন করছেন, এখন খরচ ব্যয় বের করতে পারছেন না, সেটা আমাদের জন্য মালের বীমা খরচ, তারপরে শ্রমিকদের মজুরি খরচ, মাল যদি স্থানান্তর করতে নষ্ট হয়ে যায়, বিনষ্টজনিত ব্যয়, এগুলো এটার মধ্যে অন্তর্ভুক্ত, কেমন? আচ্ছা, এখানে এগুলা লিখিত পরীক্ষার জন্য আসবে, আপনাদের জন্য অতটা কাজের না। আচ্ছা, ইউকিউ নির্ধারণে কি কি বিষয় বিবেচনা করতে হয়? ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি, ইউকিউ মিতব্যয়ী পরামর্শ পরিমাণ নির্ধারণ তিনটা বিষয় বিবেচনা করতে হয়। একটা হচ্ছে বার্ষিক ডিমান্ড কত আছে, অ্যানুয়াল ডিমান্ড, কেমন? প্রতিষ্ঠানের বার্ষিক চাহিদা বা বার্ষিক ব্যবহার পরিমাণ বিবেচনা করতে হবে। অর্ডারিং কস্ট বিবেচনা করতে হবে, যে আমরা যে অর্ডার দিব মাল ক্রয়ের পরামর্শ নেওয়ার জন্য যে খরচ, তাকে ফরমাশ ব্যয় বলে, কেমন? এ, এর মধ্যে টেন্ডার গ্রহণ, মাল গ্রহণ, পরীক্ষণ ব্যয়, মূল্য পরিশোধ ব্যয় প্রভৃতি সবগুলো অন্তর্ভুক্ত। আচ্ছা, এরপর আছে ক্যারিং কস্ট, কেমন? ক্যারিং কস্ট মানে মালটা তো আনতে হবে, মালের ক্রয় মূল্য পরিশোধ, পরোক্ষ বহন খরচ অন্তর্ভুক্ত। তারপর স্টোর হাউসটাও এর মধ্যে অন্তর্ভুক্ত, কেমন? স্টোর হাউস বা গোডাউন। আচ্ছা, আমরা তো অর্ডার যখন এক এক অর্ডার দিয়ে তো আমাদের সব আজীবন চলবে না, এই জন্য রি অর্ডার একটা বিষয় আছে, কেমন? কাঁচা মালের মজুদের যে স্তরে নামলে পুনরায় কাঁচামাল ক্রয়ের জন্য অর্ডার করতে হয়, সেটা হচ্ছে রি অর্ডার, মানে একবার মাল শেষ হয়ে গেলে আবার আনতে হলে রি অর্ডার। এগুলা সিম্পল বিষয়। আচ্ছা, এখানে আহ পুনঃ ফরমায়েশ করতে গেলে, মানে পুনরায় অর্ডার করতে গেলে কি বিষয় মাথায় 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 রাখতে হবে? একই কথা, মিতব্যয়ী হতে হবে। কাঁচামাল সংগ্রহের পরবর্তী সময় কখন তা ঠিক করে রাখতে হবে। আচ্ছা, সর্বোচ্চ মজুদ এবং সর্বনিম্ন মজুদ কত রাখতে হবে তা আমাদের হিসাবে রাখতে হবে, গড় হিসাব রাখতে হবে, কেমন? আচ্ছা, ম্যাক্সিমাম স্টক লেভেল, এগুলো আমাদের সিলেবাসের টপিক আছে, জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখলে রিডিং দেবেন, বেশি চাপ নেওয়ার দরকার নেই এখান থেকে, কেমন? অর্থনৈতিক বিচারে যে পরিমাণ সর্বোচ্চ, অর্থনৈতিক বিচারে যে পরিমাণ সর্বোচ্চ মালের অধিক কখনোই মজুদ রাখা যুক্তিযুক্ত নয়, তাকে সর্বোচ্চ সীমা বলে। অর্থাৎ আমরা স্টকে একবারে পুরো গোডাউন ভরে ফেলতে হবে না, আমাদের চাহিদা নির্ধারণ করে আমরা একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত কি করতে হবে, স্টক করতে হবে। অতিরিক্ত মজুদ কাঁচামাল থাকলে প্রতিষ্ঠান চলতি মূলধন মজুদের মধ্যে অলসভাবে পড়ে থাকে। ধরেন আপনি একবারে হিউজ পরিমাণ অর্ডার করলেন, আপনার গোডাউনে মাল ভরা, এতে আপনার কিন্তু বিক্রি কিন্তু একটা নির্দিষ্ট লেভেলে হবে। হ্যাঁ, আপনি বেশি স্টক করলে বেশি বিক্রি হবে ব্যাপারটা তা নয়, এতে আপনার মূলধনটা আটকে থাকবে, এবং মূলধন আটকে থাকা, অলসভাবে পড়ে থাকা, এটা একটা লস, কেমন? এটাও ব্যবসার জন্য একটা লস। এই জন্য সর্বোচ্চ সীমা বের করার জন্য সূত্র আছে, যে আমরা সর্বোচ্চ সীমা, এই যে আমাদের ম্যাথ পরীক্ষা আসে, এখন এখানে লাগবে না। আচ্ছা, মিনিমাম স্টক লেভেল একই কথা। সর্বনিম্ন মাত্রা বলতে মজুদের ওই স্তরকে বোঝায় যে স্তরের নিচে কোনোভাবেই মজুদের পরিমাণ নামতে দেওয়া উচিত নয়, কেমন? আপনি যখন একটা অর্ডার করবেন, ধরেন আপনি তেল বিক্রি করেন, আপনার দোকানে তেল আছে 20 বোতল, কেমন? এখন একবারে এক বোতল আসলে পরে আবার অর্ডার ব্যাপারটা তা নয়। তাহলে ধরেন এক বোতল বিক্রি হলে আপনার দোকানে খালি, পরের দিন কাস্টমার আসলো, বলে তেল আছে কিনা, আপনি বলেন তেল নাই, আরেকটা অর্ডার আসতে 3-4 দিন সময় লাগবে, তাইলে আপনাকে সর্বনিম্ন কত এটা ঠিক করতে হবে, যে আমার হাত দোকানে 5টা বোতল থাকলে আমি আবার আবার অর্ডার করবো, কেমন? এটা আর কি, যাতে কাস্টমার ফেরত না যায় আর কি। সর্বনিম্ন মাত্রা বলতে ওই স্তরকে বোঝায় যে স্তর নিচে কোনোভাবেই মজুদের পরিমাণ নামতে দেওয়া উচিত নয়। মজুদের পরিমাণ স্বল্প হলে প্রতিষ্ঠানের উৎপাদন ব্যাহত হতে পারে, কেমন? স্বল্প হইলেও ক্ষতি হয়। আহ এতে প্রতিষ্ঠানের সুনামও নষ্ট হয়। ধরেন আপনার দোকানে এসে যদি যদি আপনি প্রোডাকশন ফ্যাক্টরি হন, আপনার প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। আর যদি সেলস দোকানদার হন, তাহলে তাও সুনাম নষ্ট হবে, যে এই দোকানে গেলে মাল পাওয়া যায় না, কেমন? তার মানে একদম মিনিমাম লেভেলের একটা সীমা আছে, মিনিমাম মানে 0 বা 1 না, এটার একটা সীমা আছে, ম্যাক্সিমাম একটা সীমা আছে। আচ্ছা, যাই হোক, এগুলো নিয়ে আমরা বেশি কথা বললে লাভ নাই। সর্বনিম্ন সীমা হলো মালের গড় ব্যবহার, এগুলো আমরা বুঝবো। আচ্ছা, এরপরে ডেঞ্জার লেভেল, কেমন? বা সেফটি ফেজ, সেফটি স্টক, সর্বনিম্ন মজুদের স্তরের নিচের স্তরকে সর্বনিম্ন, আমরা যে মিনিমাম বলছি, এরপর স্তরকে বলা হয় বিপদ স্তর বা ডেঞ্জার লেভেল, কেমন?
মালের মজুদ এই স্তরে নেমে এলে প্রতিষ্ঠানকে বিশেষ ব্যবস্থায় কাঁচামাল সংগ্রহ করতে হয়। যদি মিনিমাম লেভেল ক্রস করে ফেলেন, এরপরে ধরেন আমাদের আর একটা প্রোডাক্ট আছে, এটা হচ্ছে ডেঞ্জার লেভেল। এই লেভেলটাও ক্ষতিকর ব্যবসার জন্য, কেমন? তখন ইমার্জেন্সি দেখবেন যে অনেক সময় অন্য দোকান থেকে একটু বেশি দাম দিয়ে হইলেও রাখতে হয় কাস্টমার সুবিধার্থে, কেমন? না হলে কাস্টমার চলে গেলে আসতে চাইবে না আর কি। এরপরে পিন কার্ড। হ্যাঁ, এটা আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্টে আলোচনা করছিলাম যে এটা কস্ট অ্যাকাউন্টিং একটা অংশ। আমরা হিসাব বিজ্ঞান ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এর মধ্যে ইনভেন্টরি পার্টে পিন কার্ডটা আসছিল। পিন কার্ড হলো যে মালের পরিমাণ সংক্রান্ত তথ্য, কেমন? একটা স্টোরে কি পরিমাণ মাল আছে, মাল কত ঢুকছে, কত বিক্রি হয়েছে, এই সংক্রান্ত একটা তথ্য। আচ্ছা, গোডাউনে, স্টোরে বা গোডাউনে বিভিন্ন তাক বা আদারে কাঁচামাল রাখার সময় মালের পরিমাণ তথ্য যে বিবরণী লেখা হয়, যে যে কার্ডে মালের গায়ে লেখানো থাকে তাকে পিন কার্ড বলে। এখানে মূল বিষয় হচ্ছে যে একটা দোকানে মাল কত আছে তার হিসেবটা জানা যায় আর কি, মালের পরিমাণ বা তথ্য। অর্থাৎ মালের প্রাপ্তি বা আগমন, মাল ইস্যু অথবা বিক্রি করা হলে আর ব্যালেন্স কত, মানে সমাপনী কত থাকে, এই উদ্বৃত্ত জানা থাকে। কিন্তু এখানে পিন কার্ডে কিন্তু মালের গায়ে মূল্য থাকে না, মানে কত টাকার মাল আছে আমরা সেটা জানতে পারবো না। কি পরিমাণ মাল আছে, কয়টা বোতল আছে, ধরেন আপনি যদি তেল বিক্রি করেন কয় বোতল তেল আছে সেটা জানতে পারবো, কিন্তু কত টাকার কত মূল্যের তেল আছে সেটা জানতে পারবেন না। তো এখানে মূল বিষয় শুধু মালের পরিমাণ উল্লেখ থাকে, কেমন? মালের মূল্য উল্লেখ থাকে না। সমাপনী মূল পণ্য অর্থাৎ কত মাল আছে আমরা সেটা জানতে পারবো সাথে সাথে, যেহেতু প্রত্যেক প্রকার মালের হিসাব সাথে সাথে রাখা হয়, কেমন? প্রকৃত খরচ নির্ণয় অসুবিধা হয়, আচ্ছা এটা বিষয় না। টু বিন কার্ড সিস্টেম, যেসব প্রতিষ্ঠানে যে কোনো সময় অতি সহজেই মজুত মালের পরিমাণ জানতে চায় তারা দুই বিন পদ্ধতি অবলম্বন করে। অর্থাৎ প্রকৃতপক্ষে দুই বিন বলতে বিনের দুইটি ভাগকে বোঝায়। আচ্ছা যাই হোক, এগুলা এতটা ইয়ে না। এবার আসে স্টোর লেজার। স্টোর লেজার হইলো যে একই জিনিস। বিন কার্ডে আমরা শুধু মালের হিসাব রাখি, কেমন? আর স্টোর লেজারে দুইটাই রাখে, মালের হিসাব রাখে সাথে মূল্যটাও রাখে। যেসব প্রতিষ্ঠানে অতি সহজেই মজুদ মালের পরিমাণ জানতে চায় দুই বিন পদ্ধতি অবলম্বন করে তারা, কেমন? আচ্ছা এটা না, স্টোর লেজারের কথা বলছি, যেসব হিসাবের মূল্য এবং পরিমাণ। তার মানে স্টোর লেজারে আমরা মূল্য জানতে পারি এবং পরিমাণটাও জানতে পারি। আর পিন পিন কার্ডে আমরা শুধু কি জানতে পারি, শুধু মালের পরিমাণ উল্লেখ থাকে, ইয়ে জানতে পারি না, কেমন? মূল্য জানতে পারি না। তাহলে মাল ইস্যু বা বিক্রয় করলে বা ক্রয় করলে সাথে সাথে আপডেট করা হয়, এবং এটার আপডেট মূল্য সহ আপডেট থাকে আর কি, কেমন? এই হলো মাল খতিয়ান বা স্টোর লেজারের একটা নমুনা। এখানে মালের সর্বোচ্চ সীমা, নিম্ন সীমা, পুনঃ মালের বিবরণ, এই সংক্ষেপ মানে বিস্তারিত তথ্য থাকে আর কি, কেমন? এই যে এখানে মূল্য থাকে এবং একক একক মানে পরিমাণটা থাকে, টাকা থাকে, কেমন? দর একক টাকা সবই থাকে স্টোর লেজার। আচ্ছা, আর তাহলে স্টোর লেজারের ফলে কি হয়, এগুলা লিখিত পরীক্ষার জন্য কাজে দিবে, দুর্নীতি রোধ হবে, অভ্যন্তরীণ ব্যবস্থা ভালো হবে, একটু রিডিং দিলে হবে। পিন কার্ড আর স্টোরেজের মধ্যে একটা পার্থক্য আমরা দেখি, মালের পরিমাণ সংক্রান্ত তথ্য বিবরণী যে কার্ডে লেখা থাকে, মূল কথা বিল কার্ডে শুধু মালের পরিমাণ উল্লেখ থাকে, শুধু মাল, কেমন? আর এখানে মূল্য এবং পরিমাণ দুইটাই উল্লেখ থাকে। উম, যে কত টাকার মাল আছে এবং কত কত কি পরিমাণ মাল আছে দোকানে, মূল্য এবং মাল দুইটা থাকে স্টোরেজারে, আর পিন কার্ডে কি থাকে, মালের পরিমাণ সংক্রান্ত তথ্য বিবরণী, এটা কেমন? আচ্ছা, এখানে মূল্য পাওয়া যায় না, এখানে মজুত মালের মূল্য পাওয়া যায়। গুদাম রক্ষক এটা সংরক্ষণ করে, এটা অ্যাকাউন্টেন্ট সংরক্ষণ করে, এই বিষয়গুলো আর কি, কেমন? আচ্ছা, কাঁচামালের ব্যয়ের মধ্যে কি কি উপাদান থাকে? কাঁচামালের ব্যয়ের মধ্যে চালান মূল্য, আনুষঙ্গিক খরচ মানে পরিবহন খরচ, মজুরি খরচ, আর বাট্টা বিয়োগ দিতে হয়, কেমন? চালান মূল্য, আনুষঙ্গিক খরচ যোগ করতে হয়, বাট্টা বিয়োগ দিতে হয়। চালান মূল্য মানে ইনভয়েস প্রাইস। আচ্ছা, দৃশ্যমান বা ভিজিবল এক্সপেন্স, জাহাজ ভাড়া, বীমা, তারপর ব্যাট দিতে হয়, আমদানি শুল্ক শুল্ক, এগুলা ওই যে আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং এ পড়ছিলাম না, অর্জন মূল্য, এই অর্জন মূল্যের মতো আর কি। অদৃশ্যমান কিছু খরচ আছে। এরপরে বাট্টা তিন প্রকার আছে, কারবারি বাট্টা, নগদ বাট্টা, পরিমাণ বাট্টা। আচ্ছা, লিড টাইম। লিড টাইম মানে হলো যে আহ কাঁচামাল ক্রয়ের জন্য অর্ডার বা অর্ডার করার পর হতে কাঁচামাল স্টোরে আনার সময় পর্যন্ত যে সময় লাগে, অর্থাৎ একটা অর্ডার করতে আপনাদের এখন অর্ডার করলে এখনই তো পাবেন, একটা সময় তো লাগবে, যে সময়টা লাগে সেটা বলে লিড টাইম, কেমন? কাঁচামাল স্টোরে আনার সময় পর্যন্ত যে সময় লাগে বা প্রয়োজন হয় তাকে লিড টাইম বলে, কেমন? একটা অর্ডার করার সাথে সাথে আপনি তো পণ্য পাবেন না, একটু সময় লাগবে, সেই সময়টা হলো লিড টাইম। সাধারণত অর্ডার প্রদানের সাথে সাথে কাঁচামাল গুদামে আসে না, এর জন্য কিছু প্রসেস আছে, কেমন? ফরমায়েশ করতে হয়, পরিবহন ঠিক করতে হয়, মাল রিসিভ করতে হয়, সব মিলিয়ে একটু সময় লাগে। আচ্ছা, উৎপাদনের পরিমাণ হ্রাস পায় যদি এর ফলে যদি যত সময় মাল না থাকে উৎপাদন হ্রাস পাবে, উৎপাদন ব্যয় বৃদ্ধি পাবে, অনেক বিষয় আছে, কেমন? তারপরে জিট, জাস্ট ইন টাইম ইনভেন্টরি ম্যানেজমেন্টের একটি পদ্ধতি, মূল উদ্দেশ্য হলো যে মজুদ ধারণ ব্যয়, ইনভেন্টরি হোল্ডিং কস্ট কমানো, কেমন? যেটা এটার উদ্দেশ্য হলো যে জাস্ট ইন টাইম, মূল উদ্দেশ্য হলো যে মজুদ ধারণ ব্যয় অর্থাৎ ইনভেন্টরি হোল্ডিং কস্ট কমানো, মজুদ আবর্তন
ইনভেন্টরি টার্ন ওভার বাড়ানো আর কি। আচ্ছা, এগুলা জাস্ট আমরা ম্যাক্সিমাম লেভেল মিনিমাম লেভেলে আলোচনা করছি। এরপরে আমাদের টপিক হচ্ছে লেবার, অ্যাকাউন্টিং ফর লেবার। লেবার হলো যে আমরা যে কাঁচামালকে আমরা ফিনিশ গুডে রূপান্তর করি, যাদের শ্রম লাগে সেটাই আমরা লেবার বলি। কেমন? কাঁচামাল তৈরি পণ্যে রূপান্তর করার বেলায় হাত, তারপর পা, যন্ত্র চালনা করে যে মেহনত বা সেবা প্রদান করে তাই শ্রম। কেমন? শ্রমের সংজ্ঞা: শ্রমিকরা কাজের বিনিময়ে কি পায়? মজুরি পায়। আচ্ছা, এরপর হচ্ছে ওভার টাইম। ওভার টাইম মানে কি? ওভার টাইম মানে হলো যে স্বাভাবিক সময় অপেক্ষা অধিক অধিক কাজ করা হলে স্বাভাবিক সময় থেকে যে অংশটুকু, যে সময়টুকু বেশি কাজ করা হয় তাকে অতিরিক্ত টাইম বা ওভার টাইম বলে। এটা আমরা বুঝি। 1965 সালে কারখানা আইন অনুযায়ী 8 ঘন্টার বেশি সময় কাজ করতে হয়, এর বেশি কাজ করলে সেটা হলো ওভার টাইম। কেমন? যদি 10 ঘন্টা কাজ করা হয়, 8 ঘন্টা হচ্ছে অফিস টাইম, 2 ঘন্টা হচ্ছে ওভার টাইম। 14 ঘন্টা হইলে, অর্থাৎ 8 ঘন্টার পরবর্তী সময়টা হলো ওভার টাইম, সোজা বাংলা যেটা। কেমন? ওভার টাইম কেন করা হয়? এটার কারণ আছে। শ্রমিক যদি স্বল্প থাকে ওভার টাইম লাগে। অদক্ষতার কারণে হয়, অতিরিক্ত অর্ডারের কারণে হয়, তারপরে প্রাকৃতিক দুর্যোগ, ধর্মঘট, বিদ্যুৎ বিভ্রাট, এসব কারণে উৎপাদন বন্ধ থাকে, ফলে ওভার টাইম করে এটা কাভার দেওয়া হয়। যাই হোক, এগুলা লিখিত পরীক্ষার জন্য লাগবে। আচ্ছা, টাইম কার্ড আর জব কার্ড। কেমন? এটা 35তম বিসিএসে আসছে। কোন কারখানার শ্রমিকদের আগমন ও নির্গমন যে কার্ডে লেখা থাকে, কেমন, তাকে সময় কার্ড বলে। অর্থাৎ শ্রমিকরা কখন কর্মস্থলে হাজির হয় এবং কখন কর্মস্থল ত্যাগ করে তা যে কার্ডে লিখিত থাকে তাকে সময়। অর্থাৎ শ্রমিকদের এই সময়টা ইয়ে করে আর কি। তারা কখন প্রতিষ্ঠানে ঢুকে এবং কখন বের হয়, ইন করে আউট করে তা জানার জন্য টাইম কার্ড মেনটেন করা হয়। কেমন? আর এটা ডেইলি টাইম কার্ড আছে, উইকলি টাইম কার্ড আছে। আর জব কার্ড, জব কার্ড হলো যে আহ, প্রত্যেকটি জব বা নির্দিষ্ট কাজে ব্যয়িত সময় লেখার জন্য যে কার্ড ব্যবহার করা হয় তাকে জব কার্ড বলে। আচ্ছা, টাইম কার্ড মানে হলো যে শ্রমিকদের আগমন নির্গমন যে যে কার্ডে লিপিবদ্ধ হয় তাকে কি বলে? টাইম কার্ড বলে। কেমন? আর জব কার্ড হলো কাজের বিবরণ, কাজের। কোন শ্রমিক যত কাজ করেছে তা যে কার্ডে লিপিবদ্ধ হয় সেটা হলো জব কার্ড। কেমন? এখানে সময় সংরক্ষণ করা হয় যে কখন ঢুকছে কখন বের হয়েছে। কেমন? এটা মূলত টাইমটা মেনটেন করার জন্য। আর এখানে জব, যে কাজ করতেছে ওই কাজটা কতটুকু করছে তার একটা সংরক্ষণ বিবরণী। আচ্ছা, টাইম কার্ড বিশ্লেষণ করে বেকার সময় জানা যায় না, কারণ এখানে শুধু ঢুকার বাইরে। জব কার্ড বিশ্লেষণ করে বেকার সময় জানা যায়, জব কার্ডটার ডিটেলস থাকে আর কি। কেমন? কতটুকু কাজ করছে, কয় ঘন্টা কাজ করছে। আচ্ছা, তারপর শ্রম আবর্তন, এগুলো আছে, এগুলো থিওরি, এগুলো একটু দেখলে হবে। এগুলো সহজ বিষয়, আমরা ম্যাথে যাইতে হবে, ম্যাথে সময় দিতে হবে, যেহেতু এই চ্যাপ্টারে ম্যাথের চাপটা বেশি। এগুলা বেসিক্যালি লিখিত পরীক্ষার জন্য বড় প্রশ্ন আর কি। ওভারহেড। কেমন? উৎপাদনের সাথে প্রত্যক্ষ মাল, প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ খরচ ব্যতীত অন্যান্য যাবতীয় খরচকে উপরিব্যয় বলে। অর্থাৎ ডিরেক্ট জিনিসগুলো বাদ দেওয়ার পরে, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট ওভারহেড বাদ দেওয়ার পরে অন্যান্য অন্য যে খরচগুলো আছে সেগুলোকে আমরা ফ্যাক্টরি ওভারহেড বলি। কেমন? সব খরচ উৎপাদনের সাথে প্রত্যক্ষভাবে জড়িত নয়, পরোক্ষভাবে জড়িত থাকে। যেমন পরোক্ষ মাল, পরোক্ষ শ্রম ইত্যাদি। কেমন? এটাকে ওভারহেড বলে, ফ্যাক্টরি ওভারহেড বলে, ওভারহেড এক্সপেন্স বলে, নন প্রোডাকশন কস্ট বলে, অনেকগুলো নাম আছে এটা। কেমন? তাহলে মূলত ওভারহেড বলতে আমরা কি বুঝি? যে প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ মাল মানে কাঁচা মাল এবং প্রত্যক্ষ খরচ, এই তিনটা বাদ দেওয়ার পরে যে খরচ সেটা হলো ওভারহেড। যেমন বিজ্ঞাপন, বীমা সুদ, আইনি খরচ, শ্রমের বোঝা, ভাড়া, মেরামত, যোগান, কর, টেলিফোন খরচ, ভ্রমণ খরচ, এই সবগুলোই আমরা উপযোগ সেবা বা ওভারহেড বলি আর কি। কেমন? মূলত ওই যে এই তিনটা বাদ দেওয়ার পরে, ডিরেক্ট ম্যাটেরিয়াল, ডিরেক্ট লেবার, ডিরেক্ট কস্ট বাদ দেওয়ার পরে বাকি সবগুলোই আমরা, যে কস্ট আছে সেগুলোকে আমরা ওভারহেড হিসেবে ধরি। কেমন? আয় বিবৃতি লিপিবদ্ধ বাকি সমস্ত ব্যয়কে প্রত্যক্ষ শ্রম, প্রত্যক্ষ কাঁচামাল, প্রত্যক্ষ ব্যয়, এই তিনটা ব্যতীত আয় বিবৃতিতে যে সমস্ত ব্যয় লেখা হয় সবগুলো উপরি ব্যয় বা ফ্যাক্টরি ওভারহেড বলে। এই যে হিসাব নিকেশের খরচ, যন্ত্রপাতির অপচয়, বিজ্ঞাপন, বীমা খরচ, সুদ খরচ, আইনি খরচ, হ্যাঁ, এই সবগুলা, বাসা ভাড়া, আহ, মেরামত বা অপচয়, এমন সবগুলাই হইলো, টেলিফোন বিল, বিদ্যুৎ বিল। আচ্ছা, এই হইলো অবস্থা আর কি। কেমন? তাহলে আশা করি বুঝতে পারছেন যে উপরি খরচ এমন এক প্রকার খরচ যা প্রত্যক্ষভাবে ধরা যায় না আর কি, পরোক্ষভাবে কষ্ট। কেমন? অল ইনডিরেক্ট কস্ট আর ওভারহেড, এখানে বলা আছে অল ইনডিরেক্ট কস্ট আর টার্মড এজ ওভারহেড, অর্থাৎ সব পরোক্ষ ব্যয়টা হলো উপরি ব্যয়। তাহলে উপরি ব্যয়টা বোঝা গেছে, এটা মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত না। উপরি ব্যয়ের প্রধান বৈশিষ্ট্য এটা, এই ব্যয় কখনো মুখ্য ব্যয়ের অন্তর্ভুক্ত না। কেমন? বাট উৎপাদনের সাথে তারা সম্পর্ক রাখে। এই হলো বিষয়ে আমাদের মোটামুটি এখানে থিওরি পার্ট মোটামুটি এগুলাই, কিন্তু এখান থেকে যে ম্যাথ আছে, ম্যাথটা একটু বড়, এই জন্য আমরা এখানে বেশি সময় দিব না। আচ্ছা, একটু পড়েন দেখি, মোশাররফ আছেন? ডিরেক্ট ম্যাটেরিয়াল কি, একটু যেগুলো দাগ আছে একটু কালিগুলো পড়েন একটু। কোনটি ডিরেক্ট ম্যাটেরিয়াল? আমরা বলছি উড ইউজড ইন ফার্নিচার। কেমন?
অর্থাৎ কাঠ, ফার্নিচারের জন্য কাঠ হলো ডেরিক ম্যাটেরিয়াল। ইনডেরিক ম্যাটেরিয়াল হলো হলো লুব্রিকেন্ট অয়েল, কেমন? ইউকিউ মানে হচ্ছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তারপরে ইউকিউ নির্ধারণের উদ্দেশ্য হলো অর্ডারিং এবং ক্যারিং কস্ট কমানো। স্টক লেভেল তিন প্রকার আছে: মিনিমাম, ম্যাক্সিমাম, রিঅর্ডার লেভেল। পিন কার্ডে কি থাকে? শুধুমাত্র পরিমাণ উল্লেখ থাকে, কেমন? মূল্য উল্লেখ থাকে না। আর স্টোর লেজারে কোয়ান্টিটি এবং ভ্যালু দুইটাই উল্লেখ থাকে, অর্থাৎ মূল্য এবং কি পরিমাণ মাল আছে সেই দুইটাই উল্লেখ থাকে। পিরিয়ডিক ইনভেন্টরি সিস্টেম কিসের জন্য প্রযোজ্য? ম্যাটেরিয়াল কন্ট্রোলের জন্য প্রযোজ্য। ফিফো মেথড ইস্যু করা হয় লেটেস্ট প্রাইসে, কেমন? ফিফো হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট, তাহলে ওল্ডেস্ট প্রাইসে, সরি ওল্ডেস্ট প্রাইসে। ফিফো মানে হচ্ছে যে মালটা আগে কিন্তু আমরা সেটা বিক্রি করবো, তার মানে আগের মাল আগে যাবে, কেমন? আর লিফো মানে লেটেস্ট প্রাইস, কেমন? মানে পরের মাল আগে যাবে। আচ্ছা, ওয়াইটেন এভারেজ এগুলো আমরা আলোচনা করছি, এগুলো আর এখন আর বলে লাভ নাই। ম্যাটেরিয়ালস এর যাবে হচ্ছে স্টোর অ্যাকাউন্টস ডেবিট, স্টোর বা মূল পণ্য ডেবিট আর প্রোডাকশন ক্রেডিট, কেমন? স্ক্র্যাপ ইনকাম কি? ফ্যাক্টরি ওভারহেড, এটা ফ্যাক্টরি ওভারহেড ইনকাম। ডিরেক্ট লেবার বলতে কি বোঝায়? ওয়ার্কার্স ডিরেক্টলি এঙ্গেজ ইন প্রোডাকশন, যারা উৎপাদনের সাথে সরাসরি জড়িত, সেটা হচ্ছে ডিরেক্ট লেবার, কেমন? ইনডিরেক্ট লেবার হলো ফ্যাক্টরি ওয়াচম্যান বা সুপারভাইজার ইত্যাদি। এগুলো একটু রিডিং দিবেন। তারপরে লেবার কস্ট বলতে ডিরেক্ট লেবার, ইনডিরেক্ট লেবার। জব কার্ডের মধ্যে কি থাকে? যে সময়ের বিবরণ, টাইম স্পেন্ড অন স্পেসিফিক জব, কেমন? অর্থাৎ টাইম, সময়ের ব্যাখ্যা থাকে যে কখন ঢুকছে কখন বের হয়েছে, কেমন? আচ্ছা, ওভারহেড বলতে কি বোঝায়? ইনডাইরেক্ট কস্ট অথবা ফ্যাক্টরি কস্ট। ওভারহেড ক্লাসিফিকেশন: ফ্যাক্টরি, অফিস, সেলিং, ডিস্ট্রিবিউশন। ফ্যাক্টরি রেন্ট, কিসে ফ্যাক্টরি ওভারহেড, এগুলো আমরা একদম অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স, এটা সেলিং, এটা ওভারহেডের মধ্যে পড়ছে, বাট সেলিং ওভারহেড, কেমন? অফিস স্টাফ, এটা হচ্ছে মানে অফিস পরিচালনা খরচ, তো অ্যাডমিনিস্ট্রেশন ওভারহেড, সবে ওভারহেড, কেমন? ওভারহেডের ক্লাসিফিকেশন। আচ্ছা, তারপর এখানে একই রকম আছে অ্যাকাউন্টিং ফর ম্যাটেরিয়ালস। ডাইরেক্ট ম্যাটেরিয়াল বলতে কি বোঝায়? উড ইউজড ইন ফার্নিচার। ইনডাইরেক্ট ম্যাটেরিয়ালস উদাহরণ কোনটি? লুব্রিক্যান্ট অয়েল। ইউকিউ মানে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। তারপরে ইউকিউ এর মূল উদ্দেশ্য হলো যে খরচ কমানো, কেমন? ক্যারিং কস্ট কমানো, অর্ডারিং কস্ট এবং ক্যারিং কস্ট কমানো। স্টক লেভেল হচ্ছে, আমরা জানি সবগুলো স্টক লেভেল। বিন কার্ডের বিষয় থাকে ম্যাটেরিয়াল কোয়ান্টিটির পরিমাণ উল্লেখ থাকে। বিন কার্ডের মধ্যে কি থাকে? আমাদের স্টোরে কি পরিমাণ মাল আছে তার উল্লেখ থাকে, মূল্য উল্লেখ থাকে না। স্টোর লেজারে কোয়ান্টিটি এবং ভ্যালু দুটি উল্লেখ থাকে। তারপর পারপেচুয়াল ইনভেন্টরি কিসের জন্য ব্যবহৃত হয়? মজুত পণ্যের জন্য ব্যবহৃত হয়, ম্যাটেরিয়ালস এর জন্য ব্যবহৃত হয়। কারণ ফিফো মেথড ইস্যু প্রাইস কিভাবে নির্ধারণ করে? ফিফো মেথড হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট, অর্থাৎ যে মাল আগে কিনছে ওই মাল আগে বিক্রি করতে হবে, তারপরে ওল্ডেস্ট প্রাইস, কেমন? আর লিফো হচ্ছে লেটেস্ট প্রাইস। ওই প্রশ্নগুলা তাহলে এখানে দেখলেই পারবেন। আচ্ছা, এ ফাঁকে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন, আমি ইয়েতে চলে যাব, এমসিকিউ তে চলে যাব। আহ, মোশাররফ, কোনো প্রশ্ন আছে নি? তা নিশ্চয়ই দেখা যাচ্ছে। আমরা এখন কথা বলবো, আপনি কি আছেন না নাই? অ্যাকাউন্টিং ফর ইনভেন্টরি। এখানে আমাদের হিসাব বিজ্ঞানের যে বই আছে, জয়কলি, ওখান থেকে এই চ্যাপ্টারে প্রচুর আলোচনা আছে। আমরা এখান থেকে প্র্যাকটিস করলে হয়ে যাবে, এই জন্য আমরা ওখানে বেশি আলোচনা করি নাই। মজুত পণ্য হিসাব রক্ষণ পদ্ধতি, এখানে আমরা ফিফো, লিফো, ওয়েটেড এভারেজ মেথড, এলসিএম, লোয়ার কস্ট অর মার্কেট, এই জিনিসগুলো আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ইনভেন্টরি চ্যাপ্টারে আলোচনা করছি, কেমন? এখন আমরা এখান থেকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। তারপরে ব্যয় বন্টন, যেটা আমাদের কস্ট অ্যাকাউন্টিং এর পার্ট, কেমন? বিক্রিত পণ্যের ব্যয়, সমাপনী মজুত পণ্য, তারপরে কস্ট অ্যালোকেশন, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করা হয়, মোট মুনাফা কিভাবে নির্ণয় করা হয়, সেটা হচ্ছে আমাদের এখানে আলোচ্য বিষয়। তো আপনাদের বইতে এটা এখানে পাবেন, পণ্য ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান। এখানে বিক্রিত পণ্যের ব্যয়, আজকে আমরা যে অংশটা আলোচনা করবো সেটা হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণ। এখান থেকে প্রচুর পরিমাণ আলোচনা আছে, কেমন? এখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার জন্য আমরা নর্মালি যে চার্টটা ফলো করি, যদি প্রারম্ভিক মজুত পণ্য, তারপরে যোগ ক্রয়কৃত পণ্যের ব্যয়। ক্রয়কৃত পণ্যের ব্যয় মানে হলো যে ক্রয় 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 থেকে ক্রয় ফেরত, ক্রয় বার্তা বাদ দেওয়ার পরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ক্রয়কৃত পণ্যের ব্যয়। এর সাথে প্রত্যক্ষ খরচ যেগুলো আছে, আন্তঃপরিবহন, মজুরি, এই দুইটা যোগ করতে হয়। তাহলে প্রথমে প্রারম্ভিক মজুত পণ্য, যোগ কৃত পণ্যের ব্যয়, যোগ প্রত্যক্ষ খরচ, এই তিনটা যোগ করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, কেমন? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যদি আমরা সমাপনী মজুত পণ্য বাদ দিই তাহলে পাবো বিক্রিত পণ্যের ব্যয়। এটা হচ্ছে একটা ওয়ে, বিক্রিত পণ্যের ব্যয় বের করে একটা ওয়ে। আমরা কিভাবে বের করবো?
প্রারম্ভিক মজুত পণ্য চারটে আইটেম, কেমন? একটা হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয়কৃত পণ্যের ব্যয়, তারপরে এই দুইটা যোগ করলে আমরা পাবো বিক্রয়যোগ্য। এটা পরীক্ষা বহুবার আসছে যে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কিভাবে বের করতে হয়। প্রারম্ভিক মজুত পণ্যের সাথে ক্রয়কৃত পণ্যের ব্যয় যোগ করতে হয়, কেমন? এই দুটো যোগ করলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আর এটা থেকে যদি আমি সমাপনী মূল উৎপন্ন বিয়োগ করে দিই তাহলে বিক্রিত পণ্যের ব্যয়। এটা হচ্ছে একটা ওয়ে। আবার সমাপনী মূল উৎপন্ন যদি বলে নির্ণয় করতে, কেমন? সেটা দেখেন, প্রারম্ভিক মূল উৎপন্ন যোগ কৃত পণ্যের ব্যয়। কৃত পণ্যের ব্যয়ের মধ্যে এটা এটা নিষ্কৃত পণ্যের ব্যয় আর কি, ক্রয় থেকে ক্রয় ফেরত ক্রয় বাটা বাদ দিতে হয় আর কি, যোগ প্রত্যক্ষ খরচ। তাহলে এই প্রত্যক্ষ খরচ যোগ করলে আমরা পাবো বিক্রিতযোগ্য পণ্যের ব্যয়। বিক্রিতযোগ্য পণ্য থেকে যদি আমরা বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিই তাহলে পাবো সমাপনী মজুত পণ্য। আচ্ছা, এখন পরীক্ষায় এতগুলা দিবে না, ওখানে যত দেখছেন এখানে ছোট করে আসবে। যেমন এটা মোশাররফ আছে না নাই? এখানে প্রারম্ভিক মজুত পণ্য যোগকৃত পণ্যের ব্যয়, এই দুইটা যোগ করলে আমরা পাবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, কেমন? এটা পরীক্ষায় বহুবার আসছে যে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে কৃত পণ্যের ব্যয় যোগ করলে কি পাবো? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। আবার সমাপনী মজুত পণ্যের সাথে যদি দুই দুই দিক থেকে বের করা যায়, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দুই দিক থেকে বের করা যায়। আহ বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি সমাপনী মজুত পণ্য যোগ করা হয় তাও বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাওয়া যায়। আবার প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যদি কৃত পণ্যের ব্যয় যোগ করা হয় তাও বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় পাওয়া যায়। দুই দিক থেকে বের করা যাবে এটা, কেমন? এবং কৃত পণ্যের ব্যয় বের করতে গেলে নিট ক্রয় যোগান্ত পরিবহন, কেমন? নিট ক্রয় মানে ক্রয় ক্রয় ফেরত ক্রয় বাটা বাদ দেওয়ার পর যেটা পাওয়া যায় সেটা হচ্ছে নিট ক্রয়, এটার সাথে আন্ত পরিবহন যোগ করতে হয়। আচ্ছা, তাহলে আমাদের এই প্রারম্ভিক মজুত পণ্য যোগকৃত পণ্যের ব্যয় এই দুইটা যোগ করলে আমরা পাবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। সমাপনী মজুত পণ্য যোগ বিক্রিত পণ্যের ব্যয় এই দুইটা যোগ করলে পাবো আমরা বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। দুই দিক থেকে আমরা বের করতে পারবো এটা। এখানে এটা আবার এখানে দেওয়া আছে, প্রারম্ভিক মজুত পণ্য যোগকৃত পণ্যের ব্যয় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, সমাপনী মজুত পণ্য যোগ বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, কেমন? দুই দিক থেকে বের করা যায়। আচ্ছা, এরপরে আছে বিক্রিত পণ্যের ব্যয়, কেমন? বিক্রিত পণ্যের ব্যয়। আচ্ছা, এখন আমরা কখন কোনটা ফলো করব? প্রারম্ভিক মূল পণ্য ব্যয় যোগকৃত পণ্যের ব্যয়, এটা এভাবে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় করা যায়। আবার সমাপনী মূল পণ্য যোগ, যখন আমাদের প্রশ্নটা দেখবো দেখে আমাদের যে আইটেমগুলো আমরা পাই ওই আইটেমের আলোকে আমরা কাজ করতে হবে, কেমন? আচ্ছা, এখন আসলে বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে বের করবো? বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য প্রারম্ভিক মজুদ যোগকৃত পণ্যের ব্যয় মাইনাস সমাপনী মজুদ, তাহলে দুইটা যোগ একটা বিয়োগ করলে আমরা পেয়ে যাব। আবার বের করা যায় বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যদি সমাপনী মজুদ বের করা যায়, কেমন? আবার এটা তো আমাদের ঐতিহাসিক সূত্র যে নির্বিঘ্ন থেকে যদি আমরা মুনাফা বিয়োগ করে দিই তাও আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো, কেমন? আচ্ছা, মোট মুনাফা সংক্রান্ত বিষয়, মোট মুনাফা সংক্রান্ত সংক্রান্ত বিষয় হচ্ছে নির্বিঘ্ন থেকে যদি আমরা বিক্রিত পণ্যের বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে দিই তাহলে আমরা মোট মুনাফা পাবো, কেমন? মুনাফার হার যদি আমাদেরকে প্রশ্নে আসে, কেমন? মুনাফার হার সূত্র হচ্ছে মোট মুনাফা ডিভাইড বাই নিট বিক্রয় ইন্টু 100। মোট মুনাফা ডিভাইড বাই নিট বিক্রয় ইন্টু 100। আচ্ছা, ক্রয় মূল্যের উপর মুনাফার হার, এটাকে ইংলিশে বলে মার্ক আপ, কেমন? মোট মুনাফা ডিভাইড বাই ক্রয় মূল্য ইন্টু 100। মোট মুনাফা ডিভাইড বাই ক্রয় মূল্য ইন্টু 100। অর্থাৎ মুনাফা বলে উপরে মুনাফা চলে যাবে, সোজা হিসাব। এই যে মোট মুনাফা বলছে উপরে মুনাফা, মুনাফার উপর উপরে যদি বলে যে বিক্রয় মূল্যের উপর মুনাফা তাহলে মুনাফা সবসময় উপরে চলে যাবে, কেমন? আর বিক্রয় মূল্য নিচে চলে আসবে, ক্রয় মূল্য বলে ক্রয় মূল্য নিচে চলে আসবে, এই আর কি। আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয় বলছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার থেকে যদি বিক্রয় মূল্যের উপর মুনাফার হার নির্ণয় করতে বলে তাহলে ক্রয় হার উপরে থাকবে 100 যোগ ক্রয় হার, কেমন? উপরে থাকবে ক্রয় হার, নিচে 100 যোগ ক্রয় হার ইন্টু 100। আর যদি বলে যে বিক্রয় মূল্যের উপর মুনাফার হার নির্ণয় করতে বলে, হ্যাঁ, ক্রয় মূল্যের উপর মুনাফার হার থেকে যদি বিক্রয় মূল্যের দিকে চলে যেতে বলে, কেমন? ছিল ক্রয় মূল্যের উপর মুনাফার হার, বের করতে হবে বিক্রয় মূল্য, তাহলে যোগ করতে হবে, নিচে যোগ করতে হবে 100 যোগ ক্রয় হার, মনে রাখতে হবে, কেমন? ক্রয় মূল্য থেকে যদি আমরা বিক্রয় মূল্যের দিকে যাই তাহলে উপরে ক্রয় হার, নিচে 100 যোগ ক্রয় হার। আর যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যের দিকে আসি, রূপান্তর যদি বলে বিক্রয় মূল্যের মুনাফার হার থেকে ক্রয় মূল্যের মুনাফার হার বের করো, তাহলে উপরে যাবে বিক্রয় হার, নিচে বিয়োগ করতে হবে, নিচে বিয়োগ, আর এখানে যোগ, কেমন? ক্রয় হার থাকলে যোগ, বিক্রয় হার থাকলে বিয়োগ, কেমন? আচ্ছা, মুনাফার হারকে প্রফিট মার্জিনে বলে। তারপরে আসেন, এখানে আর একটু সূক্ষ্ম বিষয় আছে, মূল্য এবং মুনাফার হার একই হইলে, কেমন? গুণ করতে হয়। মূল্য এবং মুনাফা যদি একই রকম দেওয়া থাকে তাহলে কি করতে হয়? গুণ করতে হয়। যেমন ক্রয় মূল্য এবং ক্রয় হার দুইটাই ক্রয় আছে, এখানেও ক্রয় এখানেও ক্রয়, দুইটা একই জাতীয়, তাহলে কি করতে হবে? গুণ করতে হবে, তাহলে গুণ করতে হবে। বিক্রয় মূল্য বিক্রয়, এই দেখেন এখানেও বিক্রয় শব্দ আছে এখানে বিক্রয় শব্দ আছে, তাহলে একই জাতীয় হইলে, কেমন? মূল্য ও মুনাফার হার যদি একই হয়, একই মানে কি? ক্রয় ক্রয়, বিক্রয় বিক্রয়, একই। যদি মূল্য মুনাফার হার একই হয় তাহলে কি করতে হবে? গুণ করতে হবে। যেমন এখানে ক্রয় মূল্য দেওয়া আছে আবার ক্রয় হার দেওয়া আছে, তাহলে এখানে কি করতে হবে? গুণ করতে হবে। আবার বিক্রয় মূল্য দেওয়া আছে আবার বিক্রয় হার দেওয়া আছে, তাহলেও গুণ করতে হবে। আর যদি ভিন্ন হয়, মূল্য ও মুনাফার হার বিক্রি হয় ভিন্ন এককে দেওয়া থাকে, তাহলে ভাগ করতে হবে, কেমন? ভিন্ন মানে কি?
এখানে আছে ক্রয় মূল্য, এখানে আছে বিক্রয় হার, তার মানে ভিন্ন। তাহলে কি করতে হবে? ভাগ করতে হবে, কেমন? ক্রয় মূল্য 1 বাই বিক্রয় হার। আবার দেওয়া আছে বিক্রয় মূল্য, আবার দেওয়া আছে ক্রয় হার, তার মানে ভিন্ন। এখানে দেওয়া আছে বিক্রয়, এখানে দেওয়া আছে ক্রয়। ভিন্ন দেওয়া থাকলে কি করতে হবে? ভাগ করতে হবে। আর আমরা তো আগেই বলছি যে বিক্রয় হার সবসময় বিয়োগ হয়, কেমন? বিক্রয় হারটা সবসময় বিয়োগ হয়। বিক্রয় হারটা কিন্তু 100 থেকে বা 1 থেকে বিয়োগ হয়, আর ক্রয় হারটা সবসময় যোগ হয়, এটা মনে রাখেন। আচ্ছা, সহজে মুনাফার রূপান্তরের তালিকা এটা, এই যে তালিকাটা দেওয়া আছে পরীক্ষায়, এটা বারবার আসছে, এই জন্য বইতে এটা শুরুতে দিয়ে রাখছে। দেখেন, ক্রয়ের উপর মুনাফা যদি 100% হয়, বিক্রয়ের উপর হবে 50%। ক্রয়ের উপরটা সবসময় বড় হয়, ক্রয়ের মুনাফার হারটা সবসময় বড়। ক্রয়ের উপর মুনাফার হার যদি 50% হয়, বিক্রয়ের উপর 33% হয়। এটা মানে আপনি যদি বুঝে থাকেন দেখবেন যে অঙ্ক করার পরে উত্তর এটাই আসছে। তো অনেকে আছে যে শুরুতে দেখে রাখে যাতে পরীক্ষা হলে এমনিতে পারে, কেমন? ক্রয়ের মুনাফার হারটা সবসময় বড়, 150। 50 থাকলে 33। ক্রয়ের উপর যদি 100 থাকে, বিক্রয়ের উপর হবে 50। ক্রয়ের উপর যদি 50 থাকে, বিক্রয়ের উপর মুনাফার হবে, মুনাফার হার হবে 33%। ক্রয়ের উপর যদি 33% হয়, বিক্রির উপর হবে 25%। ক্রয়ের উপর যদি মুনাফার হার 25% হয়, বিক্রির উপর হবে 20%। বিক্রয়ের উপর যদি 16% হয়, ক্রয়ের একই রিভার্স আর কি, কেমন? মানে ক্রয়ের হারটা হলো বড়, বিক্রয়ের হারটা ছোট, এটা মনে রাখবেন, কেমন? আচ্ছা, ক্রয় মূল্যের উপর মুনাফার হার বলতে কি বোঝায়? বিক্রিত পণ্যের উপর মুনাফার হারকে বোঝায়। এগুলো আমরা এতক্ষণ বলছি। নিট ক্রয়ের সাথে আন্তঃপরিবহন যোগ করলে ক্রয়কৃত পণ্যের ব্যয় পাওয়া যায়। নিট ক্রয়ের সাথে আন্তঃপরিবহন যোগ করতে হবে, কেমন? বিক্রয় মূল্যের উপর মুনাফার হারের বিকল্প নাম কি? এটাকে বলা হয় মার্জিন, বিক্রয় হার। ক্রয় মূল্যের উপর মুনাফার হারের বিকল্প নাম হচ্ছে মার্কআপ, বিক্রিত পণ্যের ব্যয় হার, ক্রয় হার, এগুলা, কেমন? আচ্ছা, এখন এই চ্যাপ্টারে প্রচুর ম্যাথ আসছে। আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করি, কেমন? একটু মোশাররফ পড়েন দেখি। মোশাররফ আছেন? হ্যাঁ, স্যার পড়েন। আছি। হ্যাঁ, পড়েন। স্যার, কোথা থেকে স্যার? 1 নম্বর। এটা প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক প্রারম্ভিক মজুত মজুদ কত? 30 হ্যাঁ, হাজার টাকা ও 70 হাজার টাকা হলে বিক্রয়যোগ্য 20 হাজার টাকা। কি বলছে? প্রারম্ভিক মজুত, সমাপনী মজুদ ও বিক্রিত পণ্যের ব্যয় যথাক্রমে 20,000, 30,000 এবং 70,000 টাকা হলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত, কেমন? এটা হলো প্রশ্ন নাকি? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আমরা এতক্ষণ সূত্রগুলো আলোচনা করছি, এখন ম্যাথে চলে আসলাম। আপনারা সূত্রে মুখস্থ করতে যাবেন না, ম্যাথে আসবেন, কেমন? তাহলে এখন বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সূত্র হলো বিক্রিত পণ্যের ব্যয় যোগ সমাপনী মজুদ। বিক্রিত পণ্যের ব্যয় যোগ সমাপনী মজুদ, তাহলে এখানে দেওয়াই আছে, দেখেন। বিক্রিত পণ্যের ব্যয় কত দেওয়া আছে? এই লাস্টের টাকা কেমন? 70,000। আর সমাপনী মূল্য দেওয়া আছে 30,000। তাহলে এই দুইটা যোগ করলে হবে 1 লাখ, এর উত্তর হচ্ছে 1 লাখ। এটা একদম লেটেস্ট 24-25 সালে আসছে, কেমন? তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় যোগ সমাপনী মজুদ। দুই ভাবে আছে, এটা পেছনেরটা আর কি। আর একটা আছে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়। যেহেতু এখানে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় আমাদের হাতে নাই, আছে বিক্রিত পণ্যের ব্যয় আছে, সমাপনী মজুদ আছে। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আর সমাপনী মজুদ যোগ করলে আমরা বিক্রিযোগ্য পণ্যের ব্যয় পেয়ে যাচ্ছি, কেমন? এরপরটা পড়েন, 2 নম্বরটা। 2 নম্বর চাইছে ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত। এ হুম। আছে নিট বিক্রয় ও মোট মুনাফার পরিমাণ যথাক্রমে 30 হাজার টাকা ও 6 হাজার টাকা। ক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করতে হবে। ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত, নাকি? জি। তাহলে আমাদের দেওয়া আছে বিক্রয়, বিক্রয় আছে 30,000, আর মোট মুনাফা দেওয়া আছে 6,000। তাহলে 30 থেকে যদি 6,000 বাদ দিয়ে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাবো, নাকি? বিক্রিত পণ্যের ব্যয় যে জি। কথা, ক্রয় মূল্য একই কথা। আমার বিক্রি করছি আমরা 30,000 টাকা, আর এখান থেকে লাভ হয়েছে আমাদের 6,000। 30 থেকে যদি 6,000 বাদ দিই, থাকবে কত? 24,000। 24,000। 24,000 টাকা টাকা হচ্ছে আমার মুনাফা, কেমন? সরি, আমার খরচ। খরচটার আর একটা নাম হচ্ছে ক্রয় মূল্য, কেমন? ক্রয় মূল্য বলে, এটাকে বিক্রিত পণ্যের ব্যয় বলে, এটাকে খরচও বলে, একই কথা। তাহলে আমার এখানে আমি কি পাইলাম? আমাদের ক্রয় মূল্যের উপর মুনাফার হার বের করতে আমাদের দরকার মোট মুনাফার ক্রয় মূল্য, এই দুটো জিনিস লাগবে। তো মোট মুনাফার প্রশ্নের মধ্যে দেওয়াই আছে 6,000 টাকা। কত দেওয়া আছে? এই 6,000 টাকা দেওয়া আছে। তার উপরে যাবে 6,000, আর ক্রয় মূল্যটা আমরা বের করলাম, কেমন? নিট বিক্রয় থেকে যদি মোট মুনাফা বিয়োগ করে দেই, আমরা ক্রয় মূল্য পাবো। তার ক্রয় মূল্য নিচে দিলে 24,000 টাকা দিলে আমরা এখন ভাগ করলে উত্তর হবে 25%, কেমন? একদম সহজ। এরপরটা পড়েন। আহ এটা দেখতেছেন না নাকি? আরবি ফুড কোম্পানি বিক্রিত পণ্যের ব্যয় আছে 5,50,000 টাকা, কেমন?
প্রারম্ভিক মজুত পণ্যের দেওয়া আছে 2 লক্ষ টাকা, সমাপনী মজুত পণ্য দেওয়া আছে 2,50,000। ক্রয়কৃত পণ্যের মূল্য কত? কেমন? ক্রয়কৃত পণ্যের মূল্য কত? তাহলে এখানে আমাদের কস্ট প্রাইস জানতে চাইছে আর কি, বা ক্রয় মূল্য জানতে চাইছে। কেমন? এটা আপনাকে আহ, এটা তো অনেকভাবে করা যায়। এটা আসলে নিজের বুদ্ধি থাকলে আলাদাভাবে করা যায়। প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ, ওটা ওই সূত্র থেকে ওটা বের করা যাওয়া যায়। কেমন? প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় মাইনাস সমাপনী মজুদ, ওই সূত্র আলোকে মানগুলো বসা দিলে এটা বের হয়ে যাবে। সেটা, আর যদি ডাইরেক্ট ডাইরেক্ট আপনি বুঝে থাকেন তাহলে বিক্রিত পণ্যের ব্যয় যোগ সমাপনী মজুদ, এই দুটো যোগ করলে আমরা পাবো বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়। কেমন? আর বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় থেকে যদি প্রারম্ভিক মজুদ বিয়োগ করে দেওয়া হয় তাহলে পাওয়া যাবে ক্রয়কৃত পণ্যের ব্যয়। এখন বিক্রিত পণ্যের ব্যয় যেহেতু প্রশ্নের মধ্যে এইভাবে দেওয়া আছে, এই জন্য তার এইভাবে সিলেকশন করছে। বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 5,50,000 টাকা, আর সমাপনী মূল্য দেওয়া আছে 2,50,000 টাকা। কেমন? প্রারম্ভিক মূল্য দেওয়া আছে 2 লাখ টাকা। তাহলে প্রথম দুইটা যোগ আর শেষটা বিয়োগ করলে আমরা ক্রয়কৃত পণ্যের ব্যয় পাই যাবো 6 লক্ষ টাকা। আচ্ছা, এটা কি দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে স্যার, পড়া যাবে। হ্যাঁ, দেখা যাচ্ছে। জি স্যার। হ্যাঁ, পড়েন একটি দেখি। হিসাবকালে নিট বিক্রয় পরিমাণ 7,80,000 টাকা। মোট লাভের হার, নিট লাভের হার 25%। 25%। মোট লাভের হার উক্ত 40% হবে এটা, হিসাবকালে হ্যাঁ। ব্যবসায়ের পরিচালন খরচ উক্ত কত? হিসাবকালে ব্যবসায়ের পরিচালন খরচ কত? পরিচালন খরচ কত? তাহলে এখানে মোট লাভের হার দেওয়া আছে 40%। কেমন? আর নিট লাভের হার দেওয়া আছে জি পঁচিশ স্যার। পার্সেন্ট তাহলে মোট লাভ থেকে নিট লাভ বাদ দিলে পাওয়া যাবে পরিচালন খরচ। তাহলে 40% থেকে যদি আমরা 25% বিয়োগ করে দেই, যে পার্সেন্টটা পাওয়া যাবে সেটা হচ্ছে পরিচালন খরচের পার্সেন্টেজ। কেমন? 40% থেকে 25% বিয়োগ দিলে পাবো 15%। এই 15% হচ্ছে পরিচালন খরচ। কেমন? এখন আমার নিট বিক্রয় দেওয়া আছে প্রশ্নের মধ্যে কত? নিট বিক্রয় দেওয়া আছে 7,80,000। আর আমরা 40% থেকে 25% বাদ দিয়ে পেলাম 15%। তাহলে এই 7,80,000 15% যদি করা হয়, উত্তর হবে 1,17,000। পরিচালন খরচ হচ্ছে 1,17,000। কেমন? একদম সহজ এটা। আচ্ছা, এরপরটা পড়েন। প্রারম্ভিক মজুত মাল 7,500 টাকা, ক্রয় 52,500 টাকা, বিক্রয় 50,000 টাকা এবং লাভের হার 20% হলে সমাপনী মজুত মাল কত হবে? হ্যাঁ, সমাপনী মজুত মাল কত হবে? কত? তাহলে এখানে আমাদের সমাপনী মজুত মাল বের করতে হলে আমাদের আমরা জানি যে সমাপনী মজুত প্রারম্ভিক মজুদ যোগ ক্রয়কৃত পণ্যের ব্যয় মাইনাস বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, এই তিনটা জিনিস বের করতে পারলে আমরা সমাপনী মজুত মাল বের করতে পারবো। কেমন? এখন আমাদের সবগুলো যদি বের করা না থাকে, আলাদা করে নোট করে বের করতে হবে। আমাদের মূল সূত্র হচ্ছে এটা। সমাপনী মজুত মাল বের করতে হলে আমাদের কি করতে হবে? প্রারম্ভিক মজুত পণ্য যোগ ক্রয়কৃত পণ্যের ব্যয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়, এই তিনটা জিনিস আমাদের লাগবে। কেমন? তো বিক্রিত পণ্যের ব্যয় বের করার জন্য আমাদের আইটেম দেওয়া আছে, এখানে দেখেন বিক্রয় দেওয়া আছে 50,000 টাকা, মুনাফা দেওয়া আছে কত পার্সেন্ট? মুনাফা দেওয়া আছে বলছে 20%। লাভের হার 20%। কিসের 20%? বিক্রয়ের উপর না, নিশ্চয়ই 20%। তাহলে এই যে বিক্রয় আছে আমার 50,000 টাকা, আর মুনাফার হার দেওয়া আছে 20%। 50,000 টাকার 20% হয় 10,000 টাকা। এটা হচ্ছে আমার মুনাফা। কেমন? তো এখন আমি যদি বিক্রয় থেকে যদি মুনাফা বিয়োগ করে দেই, তাহলে তো আমি বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাবো। কেমন? তাহলে আমার এগুলো হচ্ছে সব নোট। এই যে এই পর্যন্ত আমার অঙ্ক কিন্তু হচ্ছে সমমত এটা দরকার। আর এগুলো ছোট ছোট করে নোট করে ফেলবেন। বিক্রয়ের উপর মুনাফার হার হচ্ছে 20%, তাহলে 50,000 টাকার 20% হচ্ছে 10,000 টাকা। কেমন? এখন এই বিক্রয় থেকে যদি আমি মুনাফা 10,000 টাকা বিয়োগ করে দেই, তাহলে আমি পাবো বিক্রিত পণ্যের ব্যয় 40,000 টাকা। 50,000 থেকে 10,000 বিয়োগ দিলে 40,000। কেমন? তাহলে এখন প্রারম্ভিক মূল্য পণ্য দেওয়া আছে প্রশ্নের মধ্যে কত? এখানে 7,500 টাকা। এই 7,500 টাকা ক্রয়কৃত পণ্যের ব্যয় আমরা বের করে ফেলছি কত টাকা? 52, সরি, ক্রয় দেওয়া আছে 52,500। ক্রয়কৃত পণ্যের 52,500 দেওয়াই আছে। কেমন? 52,500 টাকা। আর এখানে যেটা বের করছি বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 40,000 টাকা। তাহলে এই দুইটা যোগ একটা বিয়োগ করলে আমরা 20,000 টাকা পেয়ে যাবো। কেমন? আচ্ছা, এরপরেরটা পরেরটা অনেক বড় একটা প্রশ্ন, যে বের করছে বিক্রিযোগ্য পণ্যের ব্যয় বের করতে বলছে। কেমন? বিক্রিযোগ্য পণ্যের ব্যয় বের করার সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুদ যোগকৃত পণ্যের ব্যয়। এই দুইটা আমাদের যদি থাকে সরাসরি যোগ করবো, যদি না থাকে বের করতে হবে। প্রারম্ভিক মজুদ প্রশ্ন দেওয়া আছে কত? 25,000 টাকা আছে। কৃত পণ্যের ব্যয় এখানে ক্রয় দেওয়া আছে, ক্রয় দেওয়া আছে 50,000, আবার ক্রয় ফেরত দেওয়া আছে 2,500, আবার আন্তঃপরিবহন দেওয়া আছে 15,000। তাহলে এই তিনটা সমানে করতে হবে। 50,000 সাথে পরিবহন যোগ করলে হবে, 50,000 15 যোগ করতে হবে, আর 2,500 যেহেতু ফেরত, এটা বিয়োগ করে দিতে হবে। তাহলে বিয়োগ করলে আমাদের থাকবে 62,000, যোগ বিয়োগ করলে থাকবে 62,500। কেমন? তাহলে প্রারম্ভিক মজুদ আছে আমার 25,000 টাকা, আর কৃতপণ্যের ব্যয় আছে 62,500, দুইটা যোগ করলে হবে 27,500। এটাই উত্তর। কেমন? এরপরে আসেন, একটি মজুত পণ্যের ক্রয় মূল্য আছে 15,500 টাকা, বাজার মূল্য আছে 12,500 টাকা, যা বছর শেষে মজুত পণ্যের গণনা থেকে বাদ পড়ে গেছে। কেমন? যেহেতু গণনা থেকে বাদ পড়ে গেছে মানে লেখা হয় নাই, কিন্তু আমাদের হিসাব বিজ্ঞান রক্ষণশীলতা নীতি বলা আছে যে বাজার মূল্য এবং ক্রয় মূল্য দুটি দেওয়া থাকে, যেটি কম আমরা সেটি হিসাবভুক্ত করব। কেমন?
তাহলে আমরা 12,500 টাকা হিসাবভুক্ত করার কথা ছিল, কিন্তু তারা লিখতে যে ভুলবশত বাদ পড়ে গেছে, লিখতে পারে নাই। কেমন? এখন প্রশ্ন হয়েছে যে এই বাদ পড়ার কারণে ব্যবসায় মুনাফার উপর কিরূপ প্রভাব পড়ছে। যদি মজুত পণ্য কম দেখানো হয়, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখানো হয়। কেমন? আর বিক্রিত পণ্যের ব্যয় যদি বেশি দেখানো হয়, মুনাফা কমে যাবে। আপনি যদি সম্পদ কম দেখান, তাহলে আপনার প্রফিটও কমে যাবে, এটাই স্বাভাবিক। কেমন? তাহলে 12,500 টাকা মুনাফা কমে যাবে। 12,500 টাকা মুনাফা কি ও মুনাফার উপর কি প্রভাব পড়বে? ও, সঠিকভাবে হিসাবভুক্ত করা হলে কি হইতো নাকি? এখন বলছে বাদ পড়ছে, যদি সঠিকভাবে হিসাব দিত তাহলে 12,500 টাকা বেশি দেখাইতো। আর যদি বলতো যে এখন কি হইতো, তাহলে এখন হচ্ছে 12,500 টাকা কম দেখাবে। প্রশ্নটা ছিল এই মজুত পণ্যটি সঠিকভাবে, এই শব্দটা সঠিকভাবে, কেমন, এই সঠিকভাবে কারণে এখানে বলা আছে যে যদি সঠিকভাবে লিপিবদ্ধ করতো তাহলে আরো প্রফিট 12,500 টাকা বেশি দেখাইতো আর কি। কেমন? আর যদি বলতো যে হিসাবভুক্ত না হওয়ার কারণে ফলাফল কি হইলো বা প্রভাবটা কি হইলো, তাহলে উঠতে হবে 12,500 টাকা কম দেখাবে। আচ্ছা, তারপর এখানে দেখেন ছোট্ট একটা প্রশ্ন, বিক্রিত পণ্যের ব্যয় নির্ধারণে কি করতে হয়। বিক্রিত পণ্যের ব্যয়ের ক্ষেত্রে আমরা জানি যে কি করতে হয়। আহ নিট ক্রয়ের সাথে যদি আমরা আন্ত পরিবহন খরচ যোগ করি, তাহলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পাবো। কেমন কেমন? নিট ক্রয় থেকে আবার বাট্টা ব্যয় ক্রয় বাট্টা ব্যয় বাদ দেওয়ার সুযোগ নেই। ক্রয় নিট ক্রয় মানে কি? নিট ক্রয় মানে হচ্ছে মোট ক্রয় মাইনাস ক্রয় ফেরত মাইনাস। তো নিট ক্রয় থেকে তো আমি বাট্টা বাদ দেওয়ার পরেই আমি নিট ক্রয় পাইছি, আবার বাট্টা বাদ দেওয়ার সুযোগ আছে? এই জন্য কটা ভুল। কেমন? এখানে সবগুলো নিট ক্রয় লেখা আছে, নিট ক্রয় থেকে ক্রয় বার্তা বাদ। নিট ক্রয়ের সাথে বই পরিবহন না, বই পরিবহন তো যোগে হয় না, এটা বাদ। নিট ক্রয় থেকে ক্রয় ফেরত না, ক্রয় ফেরত তো বাদ দেওয়ার পরে আমরা নিট ক্রয় পাই, আবার বিয়োগ করবো কেন? তার মানে 2 নম্বর উত্তর, নিট ক্রয়ের সাথে আন্তঃ পরিবহন যোগ। কেমন? এরপরে আসেন 12 নম্বর, যদি প্রারম্ভিক মজুত পণ্য ও সমাপনী মজুত পণ্য এবং বিক্রিত পণ্যের ব্যয় যথাক্রমে 48,000, 62,000 এবং 1,40,000 টাকা হয়, তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত? তাহলে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় আমরা জানি সমাপনী মজুত পণ্য যোগ বিক্রিত পণ্যের ব্যয়, এই দুইটা বিক্রিত পণ্যের ব্যয়, এই দুইটা যোগ করলে আমরা পেয়ে যাই। কেমন? আর এখানে সরাসরি দেওয়া আছে 62,000 টাকা আছে সমাপনী মজুত পণ্য, আর বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় দেওয়া আছে কত? 1,40,000। এই দুইটা যোগ করলে পেয়ে যাবে। কেমন? পেয়ে যাব। এরপরে আবার একই প্রশ্ন, যে প্রশ্ন বিক্রিতযোগ্য পণ্যের ব্যয় কত। বিক্রিত পণ্যের ব্যয় সূত্র হচ্ছে প্রারম্ভিক মজুত যোগকৃত পণ্যের ব্যয়। কেমন? তাহলে প্রারম্ভিক মজুদ দেওয়া আছে প্রশ্ন কত দেখেন তো, 15,000 টাকা দেওয়া আছে, এই যে 15,000 টাকা দেওয়া আছে, এই 15,000 টাকা। আর কৃত পণ্যের ব্যয় আমাদেরকে বের করতে হবে। এখানে দেওয়া আছে দেখেন, হিসাব করে ক্রয় আছে 60,000 টাকা, ক্রয় ফেরত বিয়োগ করে দিতে হবে 2,000 টাকা, 60 থেকে 2,000 টাকা বিয়োগ করতে হবে, আন্ত পরিবহন 5,000 টাকা যোগ করতে হবে। কেমন? তাইলে কৃত পণ্যের ব্যয়ের ক্ষেত্রে ক্রয় থেকে ফেরতটা বিয়োগ দিতে হবে 2,000, আর যোগ করতে হবে 5,000, হবে 63,000। তাহলে 15,000 সাথে 63,000 যোগ করলে 78,000 টাকা, একই অঙ্ক। কেমন? আচ্ছা, যেটা একটু আগে বলছি এটা আবার দেখেন, টাইটান কোম্পানির সমাপনী উৎপন্ন 4,000 টাকা কম দেখানো হয়েছে। বর্তমান হিসাব বছর বিক্রি পণ্যের ব্যয় এবং নিট আয়ের উপর কি এই ভুলের প্রভাব কি হবে? সমাপনী উৎপন্ন যদি কম দেখানো হয়, বিক্রি পণ্যের ব্যয় বেশি দেখানো হয়। কেমন? আর বিক্রি পণ্যের ব্যয় বেশি দেখানো, নিট আয় কম দেখানো হয়, তাহলে উত্তর হবে বিক্রি পণ্যের ব্যয় বেশি দেখানো হয়েছে এবং নিট আয় কম দেখানো হয়েছে। কেমন? আচ্ছা, একটি মজুত পণ্যের ক্রয় মূল্য 1,250 টাকা, বাজার মূল্য 1,000 টাকা, একই প্রশ্ন। বছর শেষে মজুত পণ্য গণনা থেকে বাদ পড়ে গেছে, এই মজুত পণ্যটি সঠিকভাবে হিসাবভুক্ত করা হলে ব্যবসায় মুনাফার উপর কি ধরনের প্রভাব পড়বে? ওই হুবহু আগের প্রশ্নটা। তাহলে যদি সঠিকভাবে লিপিবদ্ধ করতো তাহলে মুনাফা 1,000 টাকা বেশি দেখাবে। কেমন? মুনাফা 1,000 টাকা বাড়বে, 2 নম্বর উত্তর। আচ্ছা, এখানে দেখেন নিট ক্রয় ও মুনাফার হার যথাক্রমে 30,000 টাকা এবং 6,000 টাকা। ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? ক্রয় মূল্যের উপর মুনাফার হার কত? আমরা জানি ক্রয় মূল্যের উপর মুনাফার সূত্র হচ্ছে মোট মুনাফা। ক্রয় মূল্যের উপর মুনাফা বললে উপরে যাবে মুনাফা, নিচে আসবে ক্রয় মূল্য। কেমন? ক্রয় মূল্যের উপর মুনাফা বললে উপরে যাবে মুনাফা, নিচে আসবে ক্রয় মূল্য। এখন আমাদের দেখতে হবে কি কি আমাদের আছে এখানে। আমাদের কি আছে? আছে নিট বিক্রয় আছে 30, আর মুনাফা আছে 6। তো 30 থেকে যদি আমরা 6,000 বিয়োগ করে দিই 24,000, 24,000 টাকা হচ্ছে আমাদের খরচ অথবা ক্রয় মূল্য। কেমন? তাহলে 24,000 টাকা দিকে খরচ নিচে বসাই দিবেন, আর উপরে মুনাফাটা বসাই দিবেন। 6,000/24,000 ইন্টু 100 হবে 25%, উত্তর হবে 25%। কেমন? ঢাকা ইউনিভার্সিটিতে আসছে প্রশ্ন। আগুনে বিনষ্ট মজুত পণ্য 10,000 টাকা, যা সমাপনী মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, বীমা কোম্পানি 60% ক্ষতিপূরণ দিতে সম্পূর্ণ হয়েছে, রাজি হয়েছে। কেমন? আমাদের আগুনে পুড়ছে 10,000 টাকা, তো 10,000 টাকা 60% বীমা কোম্পানি দিবে, তাহলে 6,000 টাকা দিবে তাহলে। কেমন? আর 4,000 টাকা দিবে না, তাহলে আলটিমেট আমাদের ক্ষতি হচ্ছে কত? 4,000 টাকা, নাকি মোশাররফ? 4,000 টাকা ক্ষতি হয়েছে। তাহলে আমরা আয় চার বিবরণীতে হাজার কত, টাকা আয় বিবরণীতে কোনটা দেখাবো? যেটা ক্ষতি হয়েছে সেটাই দেখাবো, তাহলে 4,000 টাকা দেখাইতে হবে। কেমন? উত্তর হচ্ছে 4,000। আমাদের আগুনে পুড়ছে 6,000, বীমা কোম্পানি দিয়েছে 60%, মানে 6,000 টাকা দিয়েছে, তার মানে 4,000 টাকা ক্ষতি হয়েছে। আলটিমেট আমরা যেটা ক্ষতি হয়েছে সেটাই দেখাবো, 4,000 দেখাবো। এরপরে বিক্রিত পণ্যের ক্রয় মূল্য দেওয়া আছে 16,000, আর বিক্রয় মূল্যের উপর বিক্রয় হার দেওয়া আছে 20% হারে থাকলে পণ্যের বিক্রয় মূল্য কত? কেমন? তার মানে ক্রয় মূল্য এবং বিক্রয় হার দেওয়া আছে। আমরা বলছি যদি যদি ব্যতিক্রম দেওয়া থাকে, ভিন্ন দেওয়া থাকে, তাহলে ভাগ করতে হয়। কেমন? এখানে দেওয়া আছে ক্রয় মূল্য আর দেওয়া আছে বিক্রয় হার, যদি ক্রয় মূল্য ক্রয় হার দেওয়া থাকে তাহলে আমরা গুণ করতে হয়।
ক্রয় মূল্য বিক্রয় হার উল্টাটা দেওয়া থাকলে কি করতে হবে? ভাগ করতে হবে, কেমন? তাহলে এখানে ক্রয় মূল্য আছে কত? 26,000 টাকা, না 16,000 টাকা, সরি, 16,000 টাকা। আর বিক্রয় হার দেওয়া আছে 20%। 20%, মানে 80 দ্বারা ভাগ করলে হবে, কেমন? 1.02 বিয়োগ করা বা এটাকে ডাইরেক্ট 80 দ্বারা 0.8 দ্বারা ভাগ করলে আমাদের উত্তর চলে আসবে, কেমন? 0.8 দ্বারা ভাগ করলে, অর্থাৎ এখানে ক্রয় মূল্য দেওয়া আছে 16,000, আর বিক্রয় হার দেওয়া আছে 20%, তাহলে বিয়োগ করতে হবে, কেমন? 0.8 দ্বারা ভাগ করলে চলে আসবে উত্তর 20,000 টাকা। আচ্ছা, এটা দেখেন একই রকম প্রশ্ন যেটা একটু আগে বলছি। একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান প্রারম্ভিক মূল্য 30,000 টাকা, সমাপনী মূল্য 27,000 টাকা, বিক্রয় আছে 1,60,000, ক্রয় হার, আচ্ছা দেওয়া আছে বিক্রয় মূল্য আর ক্রয় হার দেওয়া আছে 25%, তাহলে আমরা বলছি যদি ভিন্ন হয়, কেমন? বিক্রয় মূল্য বিক্রয় হার থাকলে আমরা কি করতে হবে? গুণ করতে হবে। আর ভিন্ন হইলে আমরা ভাগ করতে হবে। এখানে দেওয়া আছে বিক্রয় মূল্য আর দেওয়া আছে ক্রয় হার, ক্রয়ের উপর 25%। বছর শেষে ক্রয় কত, কেমন? তা ভিন্ন হইলে আমরা বলছি কি করতে হবে? ভাগ করতে হবে। তো বিক্রয় মূল্য আছে 1,60,000, আর এক যোগ ক্রয় হার, ক্রয় হার সবসময় যোগ যোগ হয়, বিক্রয় হার বিয়োগ করতে হয়, কেমন? তাহলে যেহেতু 25% আছে, 1.25, 125 দ্বারা ভাগ করলে হবে এটা, কেমন? 1,80,000, 1.25 দ্বারা ভাগ করলে 1,80,000 টাকা। এটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়। বাড়ি কত বলছে? বছর শেষে ক্রয় কত আছে, কেমন? বছর শেষে কি আছে? ক্রয় কত আছে। হুম। তাই ক্রয় বা কৃত পণ্যের ব্যয় বের করতে গেলে আমাদের সূত্রটা আমরা জানি, বিক্রিত পণ্যের ব্যয় যোগ সমাপনী মজুদ মাইনাস প্রারম্ভিক মজুদ, কেমন? তাহলে বিক্রিত পণ্যের ব্যয় আছে 1,28,000 আসছে, আমরা বের করতে পারছি। আর সমাপনী মজুদ দেওয়া আছে প্রশ্নের মধ্যে কত? 27,000 টাকা। আর কি দেওয়া আছে? প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 23,000 টাকা। এই তিনটা যোগ বিয়োগ করলে আমরা পেয়ে যাবো উত্তরটা, কেমন? আচ্ছা, এরপরে আসেন আরেকটা প্রশ্ন, নিম্নলিখিত তথ্য হতে মোট বিক্রয় এবং নিট মুনাফা নির্ণয় করো, কেমন? মোট বিক্রয় বাই করতে বলছে এবং নিট মুনাফা বাই করতে বলছে। তথ্য দেওয়া আছে, বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে 83,900 টাকা, মোট মুনাফা দেওয়া আছে 79,600 টাকা, এবং পরিচালন খরচ আছে 39,500 টাকা। তাহলে মোট মুনাফা থেকে যদি আমরা পরিচালন খরচটা বাদ দিই, তাহলে আমরা নিট মুনাফা পেয়ে যাবো, কেমন? 79,500 থেকে 39,500 বাদ দিলে কত আসে? 40,100। 40,100 কোথায় আছে? এটা একটাতে আছে, এটাই উত্তর, কেমন? আর বাই করতে হবে না। আর যদি বের করতে চান, মোট বিক্রয় বের করতে চান, কেমন? তাহলে বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট মুনাফা যোগ করে দিবেন। 83,900 যোগ 79,600, এই দুইটা যোগ করলে পাবে 1,63,000। একটা বের করলে কিন্তু হয়ে যাচ্ছে 40,100, কিন্তু একটাই উত্তর, কেমন? নিট মুনাফা থেকে যদি আপনি পরিচালন খরচটা বিয়োগ করে দেন, তাহলে পাওয়া, সরি, মোট মুনাফা থেকে যদি আপনি পরিচালন খরচটা বিয়োগ করে দেন, 79,600 থেকে 39,500 বিয়োগ করলে আমরা নিট মুনাফা পাচ্ছি, কেমন? এরপরে আসেন, আহ কি বলছে? গ্রোস প্রফিট শতকরা শতকরা কত বাড়ায়? আচ্ছা, এটা একটা থিওরিক্যাল আলোচনা। আচ্ছা, এই প্রশ্নটা দেখেন, বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত বলছে? বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় সূত্র হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় যোগ সমাপনী মূলধন পণ্য। আমরা এই অঙ্কটা বারবার করাইছি, কেমন? তাহলে এখানে বিক্রিত পণ্যের ব্যয় দেওয়া আছে কত প্রশ্নের মধ্যে? 25,000 টাকা, আর সমাপনী মূলধন পণ্য দেওয়া আছে 15,000, এই দুটো যোগ করলে হবে 40,000 টাকা, কেমন? আচ্ছা, এখানে প্রতিস্থাপন ব্যয় পদ্ধতি একটা অঙ্ক, যে একটা কোম্পানি 1,000 একক পণ্য ক্রয় করে, হাতে শেষে মজুত রয়েছে 91 টাকা করে, 200 একক রয়েছে, কেমন? 91 টাকা ধরে। এখন প্রতিস্থাপন ব্যয় পদ্ধতিতে 91 টাকা বিক্রি না করে বলছে 80 টাকা করে বিক্রি করবে, কেমন? সমাপনী মূলধনের উদ্বৃত্ত কত কত দেখাবে। যেহেতু আমরা জানি যে রক্ষণশীলতা নীতি অনুযায়ী দুইটা মূল্যের মধ্যে ছোটটাই দেখা যায়, তার মানে 80 টাকা আমরা ধরবো, এখন 91 টাকা ধরবো না, কেমন? 91 টাকা ধরবো না। আর আমাদের স্টকে আছে 200 একক। তাহলে আমরা আমরা উদ্বৃত্ত পত্রের সমাপনী উৎপন্নের মূল্য, প্রশ্ন হচ্ছে বছর শেষে সমাপনী উৎপন্নের মূল্য উদ্বৃত্ত পত্রে কত টাকা দেখানো হবে। তাহলে এখানে 80 টাকা 200 কে গুণ করলে হবে 16,000 টাকা, 16,000 টাকা দেখাবে, কেমন? আচ্ছা, ক্রয় মূল্যের উপর যদি 25% হয়, বিক্রয় মূল্যের উপর কম হবে, কেমন? ক্রয় মূল্য সবসময় বেশি হয়, তাহলে হবে বিক্রয় মূল্যের উপর কম হবে। তাহলে ক্রয় মূল্যের উপর যদি 25% হয়, বিক্রয় মূল্যের উপর 20% হবে। কিভাবে বের করতে হয়? 100 গুণন ক্রয় হার আর 100 যোগ ক্রয় হার, অর্থাৎ 100 সাথে গুণ করতে হবে ক্রয় হারকে, আর 100 সাথে যোগ করতে হবে। তাহলে এখানে 100 যোগ 25 আর 100 গুণ 25, এটা ভাগ করে দেখুন 25% চলে আসবে। আর এটা পরীক্ষা এমনি আসে, 25% 20%, কেমন? এমনি মনে রাখলে চলবে। একই প্রশ্ন আসছে, একই প্রশ্ন। আচ্ছা, এগুলো একই প্রশ্ন, এগুলো যেগুলো আলোচনা করছি একই রকম, কেমন? ওই যে মুনাফার হার যদি ভিন্ন দেওয়া থাকে, বিক্রয় মূল্যের উপর 20%, মুনাফা হলে ক্রয় মূল্যের উপর কত? 25%, কেমন? বললাম না, যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য সবসময় বেশি হয়। বিক্রয় মূল্য 25%, 20% হলে ক্রয় মূল্যের উপর 25%। আর বের করার সূত্র হচ্ছে বিক্রয় হার ডিভাইড বাই 100 মাইনাস বিক্রয় হার, কেমন? উপরে 20, নিচে 100 মাইনাস 20, মানে 20 কে 80 দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করতে হবে, কেমন? একই প্রশ্নগুলো বারবার আসছে ভিন্নভাবে। আহ এরপরে আছে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয় কত বের করতে বলছে, বিক্রয়যোগ্য পণ্যের খরচ কত বের করতে বলছে। আমরা জানি বিক্রয় পণ্যের খরচ যোগ সমাপনী মোট পণ্য, দুইটা যোগ করলে হয়ে যায়, কেমন? তাহলে বিক্রয় পণ্যের খরচ দেওয়া আছে ছয়, ছয় কত?
বিক্রিত পণ্যের খরচ দেওয়া আছে। আচ্ছা, এখানে প্রারম্ভিক মূল্য দেওয়া আছে 600, সমাপনী মূল্য দেওয়া আছে 900, বিক্রিত পণ্যের খরচ দেওয়া আছে 4200। তাহলে আমরা বিক্রিত পণ্যের খরচ দেওয়া আছে এখানে 4200। আর আমাদের দরকার হচ্ছে কি, সমাপনী উৎপন্ন, সমাপনী উৎপন্ন দেওয়া আছে কত, 900 টাকা, কেমন? 900 টাকা। এই দুটো যোগ করলে হবে 5100 টাকা। আচ্ছা, এরপরেরটা দেখেন, একদম সিম্পল প্রশ্ন। বিক্রিত পণ্যের ব্যয় জানতে চাইছে, বিক্রিত পণ্যের ব্যয় কত, বিরাট একটা প্রশ্ন। প্রারম্ভিক মূল্য দেওয়া আছে 80,000 টাকা, ক্রয় দেওয়া আছে 5 লক্ষ, ক্রয় পরিবহন যোগ করতে হবে, ক্রয়ের সাথে ক্রয় ফেরত বিয়োগ করতে হবে, কেমন? নিট ক্রয় বের করতে হলে কি করতে হয়, 5 লক্ষের সাথে যোগ করতে হবে 16,000, বিয়োগ করতে হবে 5,000, তাহলে আমরা নিট ক্রয়টা পেয়ে যাবো, কেমন? ক্রয় ফেরত, ক্রয় বাট্টা আছে 5,000, এটাও বিয়োগ করতে হবে। আচ্ছা, বিয়োগ করার পরে সমাপনী উৎপন্ন দেওয়া আছে কত, 70,000, এটাও বিয়োগ করে দিতে হবে। তাহলে আমরা প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় আর বাকি এগুলা, ক্রয় ফেরত, ক্রয় বাট্টা বিয়োগ ক্রয়, তারপর সমাপনী উৎপন্ন বিয়োগ, সবগুলো যোগ বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়, কেমন? সিম্পল অঙ্ক। আহ লাভ সহ বিক্রয়ের সমাপনী কোনটি হবে, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে, এটা থিওরিক্যাল আকার আসছে, বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি আমরা মুনাফা যোগ করি তাহলে আমরা বিক্রয় মূল্য পেয়ে যাই আর কি, কেমন? আচ্ছা, তারপরে মোট মুনাফা বের করার সূত্র কি, এগুলো থিওরি আসছে, কেমন? বিক্রয় মূল্য থেকে যদি আমরা কস্ট বিয়োগ করে দিই তাহলে আমরা মোট মুনাফা পেয়ে যাবো, কেমন? বিক্রয় মূল্য মাইনাস বিক্রয় পণ্যের ব্যয়। তারপরে এখানে আসছে কি, ব্যয়ের উপর মুনাফার হার দেওয়া আছে 35%, মুনাফা ও বিক্রয়ের অনুপাত কত, কেমন? আচ্ছা, মুনাফার হার 35% মানে কি, ব্যয় যদি 100 টাকা হয় আর মুনাফা 35 টাকা যোগ করতে হবে, কেমন? ব্যয় যোগ মুনাফা, অর্থাৎ 100 টাকা হচ্ছে আমাদের কস্ট, আর প্রফিট হচ্ছে আমরা 35 টাকা শতকরা, তাহলে 135, কেমন? আমাদের বিক্রয় মূল্য হবে 135, আর আমাদের মুনাফা হচ্ছে 35, তাহলে রেশিও হবে 35:135, 35:1, ডি নম্বর উত্তর, কেমন? ডি নম্বর উত্তর। একই প্রশ্ন, বিক্রয় যোগ পণ্যের ব্যয় কত, সমাপনী উৎপন্ন যোগ বিক্রিত পণ্যের ব্যয়, এটা আমরা দেখাইছি আগে। এরপর বলছে, এই প্রশ্নটা আসছে ঢাকা ইউনিভার্সিটি আগে, সমাপনী উৎপন্ন 2,000 টাকা কম দেখানো হয়েছে, বিক্রিত পণ্যের ব্যয় এবং নিটের উপর কি প্রভাব পড়বে, বিক্রিত পণ্যের সমাপনী উৎপন্ন কম দেখাইলে বিক্রিত পণ্যের ব্যয় বেশি হয়ে যায় এবং নিটে কমে যায়, কেমন? বিক্রিত পণ্যের ব্যয় বেশি দেখানো হয়, নিটে কম দেখানো হয়। আচ্ছা, তারপরে বিক্রি মূল্যের উপর যদি 20% হয়, ক্রয় মূল্যের উপর হবে কত পার্সেন্ট, 25%, এটা আমরা দেখাইছি একটু আগে। আর এরপরে আছে প্রারম্ভিক মূল উৎপন্ন মজুদ যোগ নিট ক্রয় বাদ সমাপনী মূল উৎপন্ন, তাহলে কি বলে? আচ্ছা, নিট ক্রয় থেকে বাদ দিলে কি থাকবে, তাহলে বিক্রিত পণ্যের ব্যয় থাকবে আর কি, কেমন? প্রারম্ভিক মজুদের সাথে যদি নিট ক্রয় যোগ করা হয় আর সমাপনী মজুদ বাদ দেওয়া হয় তাহলে কি থাকবে, থাকবে বিক্রিত পণ্যের ব্যয়, কেমন? কত রকম প্রশ্ন যে আসছে। নিচের কোনটি নির্ভুল নয়, নিচের কোনটি নির্ভুল নয় মানে, নির্ভুল নয় মানে কি, সঠিক নয় আর কি, তাহলে ভুল, তার মানে ভুল, আরে বাপরে বাপ। বিক্রিত পণ্যের খরচ ইকুয়াল টু বিক্রয়যোগ্য পণ্যের খরচ, এখানে যদি প্লাস না দিয়ে মাইনাস দিত, কেমন? তাহলে ঠিক ছিল। বিক্রয়যোগ্য পণ্যের খরচ থেকে যদি সমাপনী মূল্য পণ্য বিয়োগ করা হয় তাহলে বিক্রিত পণ্যের ব্যয় পাওয়া যায়, এটা ভুল, কেমন? আচ্ছা, নিচের একটা সহজ প্রশ্ন। আহ একটি পণ্যের বিক্রয় মূল্যের ক্রয় মূল্যের 300%, বিক্রি মূল্য 300%, ক্রয় মূল্য 90 টাকা হলে বিক্রি মূল্য কত, কেমন? জাস্ট 300% গুণ করলে হয়ে যাবে, বেড়ে যাবে এটা। মার্চেন্টাইজ ইনভেন্টরি কি, মার্চেন্টাইজ ইনভেন্টরি বলতে বোঝায় একটা স্টোরে যে পণ্য বিক্রয় উপযোগী, কেমন? মানে বিক্রয়যোগ্য পণ্যের ব্যয়, অর্থাৎ ইনভেন্টরি অফ ফিনিশ গুডস, আপনার স্টোরে বিক্রি করার মতো যে পরিমাণ পণ্য থাকে সেটাকে বলা হয় মার্চেন্টাইজ ইনভেন্টরি, প্রস্তুতকৃত পণ্য আর কি, অর্থাৎ সম্পূর্ণ কি বলছে এটাকে, সম্পূর্ণ পণ্যের মজুত পণ্যকে বোঝায় যেটা বিক্রয়ের জন্য প্রস্তুত আছে, কেমন? আচ্ছা, এটা একই রকম, বিক্রিত দ্রব্যের ব্যয় ব্যয় করতে হবে প্রারম্ভিক মজুদ, তারপরে যোগ নিট ক্রয় মানে সমাপনী মজুদ, কেমন? তাহলে প্রারম্ভিক মজুদ দেওয়া আছে আমাদের প্রশ্নে 1 লক্ষ টাকা। এরপরে দেওয়া আছে ক্রয় দেওয়া আছে কত, আচ্ছা এখানে সিরিয়াল দেওয়া আছে, ক্রয় আছে 1 লক্ষ, ক্রয় ফেরত আছে 10,000, প্রারম্ভিক মজুদ আছে 10,000, সমাপনী মজুদ আছে 50,000, বই পরিবহন আছে এত, বিক্রি পণ্যের ব্যয় কত। তাহলে ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ করতে হবে, আর বই পরিবহন আন্তঃপরিবহন যোগ করতে হতো, কেমন? ক্রয় থেকে ক্রয় ফেরত বিয়োগ, 1 লক্ষ থেকে যদি আমি 10,000 টাকা বিয়োগ করে দিই আমি নিট ক্রয়টা পেয়ে যাবো, প্রারম্ভিক মজুদটা যোগ করতে হবে আর সমাপনী মজুদটা বিয়োগ করতে হবে, তাহলে আলটিমেট উত্তরটা পাওয়া যাবে, কেমন? 15 টাকা 300% কত হবে, 15 টাকা 300%, 3×15 = 45 টাকা, কেমন? 3 দ্বারা 15 গুণ করে দিলে হয়ে যাবে, 3×15 = 45। এই হইলো মোটামুটি এ, অবস্থার, কেমন? আরো কিছু প্রশ্ন আছে, আমি কিছু অংশ উঠে নিয়ে আসছি, এই যে আবার আসছে, যদি কোনো প্রতিষ্ঠান বিক্রয় আছে 5 লক্ষ টাকা, বিক্রয় ব্যয় দেওয়া আছে 4,10,000 টাকা, পরিচালন ব্যয় 60,000 টাকা, তবে মোট মুনাফা কত? মোট মুনাফার জন্য আমাদের বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে হবে, কেমন? বিক্রয় দেওয়া আছে 5 লাখ, বিক্রিত পণ্য দেওয়া আছে 4,10,000, এই দুটো বিয়োগ করলে হবে 90,000, উত্তর হচ্ছে 90,000, কেমন? এই হলো আমাদের মোটামুটি প্রশ্ন আর কি, কেমন? আরো প্রশ্ন ছিল, আপনারা বইতে এই চ্যাপ্টারে গেলে পাবেন ইনশাল্লাহ, কেমন? এই চ্যাপ্টারে যদি চলে যান তাহলে প্রচুর প্রশ্ন পাবেন।
পণ্য ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান, 536 পৃষ্ঠায়, হিসাব বিচিত্রা। তাহলে এই পর্যন্ত নাকি? মোশাররফ, রেখে দিই নাকি? অ্যাডমিশন টেস্টে কি ক্যালকুলেটর ইউজ করতে দেয় যারা না পরীক্ষা না দিচ্ছে না ম্যাথ না গুলায়? না 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 না, পরীক্ষা ক্যালকুলেট করে লিখিত পরীক্ষা দেয়, প্রিলিতে দেয় না। তাহলে রেখি নাকি? রাখি রাখি। থ্যাংক ইউ।